সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1348তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ ইয়াসিন হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল শ্বেতাঙ্গপরীর ভয়ে গ্রাম হয়ে যায় মানব শূন্য। সত্য ঘটনা, রংপুরের প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া আজ থেকে বহু বৎসর আগের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ ইয়াসিন হোসেনের জীবনের শরীরে হিম ধরে যাওয়ার মতো এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে রংপুরের ভাই ইয়াসিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসিন হোসেন, আমার বাড়ি রংপুর। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার ছোট একটা ভাই আর ছোট দুই বোন। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে রংপুর বিভাগের অনেক দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার বাবা কৃষিকাজের সাথে জড়িত, এবং কৃষিকাজ করে আমার বাবা যে টাকা ইনকাম করতো তা দিয়ে আমাদের পরিবারটা ছোটোবেলায় খুব ভালোভাবেই চলতো। এমনটি আমি শুনেছিলাম আমার বাবা আমার মায়ের মুখে। কেননা আমার যখন বয়স হয়, আমি যখন বুঝতে শিখি, তখন আমি দেখি আমি আমাদের বাড়িতে না, আমি আমার নানু বাড়িতে, এবং নানু বাড়িতে আমার এক বিষণ্ণতার জীবন কাটতে থাকে। আমি যখন আস্তে আস্তে করে বড় হই, আমি দেখতে পাই আমার মামা মামি, আমার নানা নানি সবাই আমার আব্বার সাথে যথেষ্ট পরিমাণের দুর্ব্যবহার করতো। বাড়ি থেকে অনেক দূরের কোনো একটা ভিটার মধ্যে আমার বাবা একটা ছোট্ট ঘর বানিয়ে আমরা 4 ভাই বোনকে নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করত। এইসবই আমি দেখতে পেতাম, এবং এগুলো দেখার পরে আমার ভিতরে অনেক কষ্ট জাগতো। আমার বড় মামা আমার বাবার গায়ে হাত তুলতো, কারণে অকারণে আমার বাবাকে কুকুরের মতো ধুর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইতো। এত অত্যাচার, এত অপমান, এত অবজ্ঞার পরেও আমার বাবা এই বাড়ি ছেড়ে কোথাও যেত না। তার বড় কারণ হচ্ছে আমার বাবা এই বাড়িকে আঁকড়ে ধরে রাখত। তার কারণ হচ্ছে আমাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আমি তখন জানতে পারি আমার একটা সুন্দর পরিবার ছিল, একটা সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে আমার বাবারও বিঘায় বিঘায় সম্পত্তি ছিল, কিন্তু কোনো এক শ্বেতাঙ্গপরীর ভয়ে সেই গ্রামের সমস্ত মানুষ চারদিকে পালিয়ে যায়। জীবন বাঁচানোর জন্য আমার বাবাও আমার ভাই বোন আর আমার মাকে নিয়ে আমার নানু বাড়িতে আশ্রয় নেয়। আমি জানতে পারি আমাদের গ্রামটা আমার নানু বাড়ির ওই গ্রাম থেকে বেশ দূরের কোনো একটা গ্রাম, এবং সেই গ্রামের 8-10টা গ্রামের মতো আমাদের ওই গ্রামটাও স্বাভাবিক একটা গ্রাম ছিল। সকালবেলা সূর্য মামা উদয় হওয়ার সাথে সাথে গ্রামের মানুষগুলো মাঠে ঝাঁপিয়ে পড়তো কাজের উদ্দেশ্যে। দুপুরবেলা বটগাছের নিচে বসে সমস্ত গ্রামের কৃষকগুলো একসাথে পান্তা ইলিশ খেত, পান্তা ভাত আর ভর্তা ডাল খেত, এবং এরকম করে রাতের বেলায় সন্ধ্যার সময় কাজ শেষে সবাই বাড়িতে এসে বটগাছের নিচে রাত 8টা কি 9টায় গানের আসর বসাতো। জারি গান, সারি গান আর বাউলা গানে পুরোটা রাত মাতিয়ে রাখতো আমাদের এই গ্রামটা। এত সুন্দর এই গ্রাম হঠাৎ করে একটা পরীর গ্রামে, একটা পরীর কারণে পুরো গ্রামের মানুষ জনশূন্য হয়ে পড়ে। শুনেছিলাম আমার মায়ের মুখে হঠাৎ করে শ্বেতাঙ্গ নামের কোনো এক পরী নাকি, শ্বেতাঙ্গ অঙ্গের কোনো এক পরী নাকি আমাদের ওই গ্রামে দেখা দেয়, এবং ভয়ঙ্করভাবে ভর দুপুরবেলা যখন মানুষ খাবার খাওয়ার জন্য বসতো বটগাছের নিচে, এই সময় হঠাৎ করে দেখতো যে উপর থেকে পানি পড়তেছে। সবাই উপরের দিকে তাকিয়ে দেখতো শ্বেতাঙ্গই পরী বটগাছের ঢালে বসে খিলখিলিয়ে হাসতে শুরু করে। গ্রামের মানুষরা তখন ভয়ে
এদিক সেদিক পালাপালি করতে শুরু করে। শুধু তাই নয়, রাতের ওই গুটগুটে অন্ধকারেও গ্রামের কোনো মানুষ নিভৃতে নীরবে শান্তিতে ঘুমোতে পারত না। দেখা যায় প্রতিটা ঘরের দরজার মধ্যে ওই শ্বেতাঙ্গ পরি এসে দরজা নক করতে থাকে, দরজা ধাক্কাতে থাকে। রাতের বেলায় কেউ বাজার থেকে ফিরে আসলে কোনোভাবে সে ঘর পর্যন্ত আসতে পারে না। পুরোটা রাত তাকে রাস্তার মধ্যে পাগল বানিয়ে রাখে। শ্বেতাঙ্গপরীর অত্যাচারে গ্রামের কোনো বাচ্চারাও সকালবেলা মাদ্রাসায় যেতে পারত না। শ্বেতাঙ্গপরীর অত্যাচারে এই গ্রামটা একটা বিচ্ছিন্ন অত্যিন্ন গ্রাম হিসাবে পরিণত হয়। একটা পর্যায়ে গ্রামের একজন দুইজন করে চারদিকে পালিয়ে যায়। এভাবেই যেতে যেতে এক পর্যায়ে পুরো গ্রামটাই নাকি জনশূন্য হয়ে পড়ে। আমি আমার মায়ের মুখে জানতে পারি ওই গ্রামে এখন কোনো মানুষে বসবাস করে না, কিন্তু প্রত্যেকের ঘর বাড়ি রয়েছে এই গ্রামে ফসলি জমিসহ অনেকগুলো পরিবারের জীবন জীবিকার আস্থা। সব কিছু পালিয়ে শুধুমাত্র শ্বেতাঙ্গপরীর ভয়ে পুরো গ্রামটা হয়ে গেল মানবশূন্য। আমি মাকে জিজ্ঞেস করি, কবিরাজ আছে, হুজুর আছে, এত কিছু আছে, এরা কি কেউ এই শ্বেতাঙ্গপরীকে আমাদের গ্রাম থেকে বিতাড়িত করতে পারেনি? আমার মায়ের মুখে জানতে পারি যে না, শ্বেতাঙ্গপরী এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাধর ছিলেন যে তিনি কোনো হুজুরের তন্ত্র মন্ত্রকে পরোয়া করতেন না। আর বেশিরভাগ হুজুররা আমাদের গ্রামে আসলেই বলতেন তারা শ্বেতাঙ্গপরীর সাথে যুদ্ধ করে এই গ্রামে টিকে থাকতে পারবেন না। বেশিরভাগ হুজুর আমাদের গ্রামে এসে তন্ত্র মন্ত্র না পড়েই গ্রাম থেকে ভয়ে পালিয়ে যেতেন। শ্বেতাঙ্গপরীর চেহারা ছিল অদ্ভুত রকমের এক চেহারা। দেখতে একেবারে সাদা বর্ণের ছিলেন, চোখগুলো ছিল লাল লাল এবং সবসময় শরীরে সাদা পোশাক পরিহিত অবস্থায় থাকত। যার শরীরের গঠন ছিল আকাশচুম্বী। সে যখন দাঁড়াতো মনে হতো যেন তার মাথা আসমানের সঙ্গে লেগে আছে। বড় বড় গাছগুলো তার কোমরের নিচে পড়ে থাকতো। যারা শ্বেতাঙ্গপরীকে একবার দেখেছে তারা ওই গ্রামে আর এক সেকেন্ডের জন্য থাকেনি। শ্বেতাঙ্গপরীর নজর যাদের উপরে পড়েছে তারাই গ্রাম থেকে জীবন বাঁচানোর জন্য কোনোভাবে পালিয়ে এসেছে। যাই হোক, এরকম কথাগুলোই আমার মায়ের মুখে আমি শুনতে থাকি আমার জন্মস্থান, আমার ওই গ্রাম নিয়ে। এমন করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 15 থেকে 16 বৎসরের কাছাকাছি। 15 থেকে 16 বৎসরের টাকরা জোয়ান আমিও তখন আমার আব্বার সাথে দিন চুক্তিতে কাজ করি। ওই সময়টাতে জানতে পারি মাঝে মাঝে দিনের বেলায় নাকি আমাদের গ্রামে মানুষজন যেত। একজন দুজন করে আশেপাশের গ্রামের ফল ফলাদি আনার জন্য, এটা ওইটা আনার জন্য যেত, কিন্তু যত দ্রুত সম্ভব গ্রাম ত্যাগ করে ফেলত। এক সময় আমার বাবা আমারে বলল যে ইয়াসিন, আমরা গ্রামে যাব, আমাদের গ্রামে একটু আমাদের ঘর বাড়িগুলো একটু দেখে আসবো, ফলের গাছগুলো দেখে আসবো। আমি আর আব্বা তখন আমাদের ওই গ্রামে যাওয়ার জন্য খুব সকালবেলা আমার নানু বাড়ি থেকে রওনা দিলাম। নানু বাড়ি থেকে রওনা দিয়ে একটা প্রায় দুপুরের খানিকটা আগেই আমরা তখন গ্রামে গিয়ে পৌঁছাই। আমাদের গ্রামটা ছিল একেবারে শুনশান নীরবতা, কোনো মানুষ ছিল না। বাতাসে যেন মসমস করে শব্দ বাজতে থাকে। গ্রামের দিকে তাকালেই মনে হয় যে এটা কোনো গ্রাম নয়, এটা একটা ভূতের বাড়ি। এটা কোনো গ্রাম নয়, এটা একটা ভূতের আখড়া, এরকমটাই মনে হতো। এরপরেও ভয়কে জয় করে আমার বাবা তখন আমার হাত ধরে বলল যে চল আমরা গ্রামের ভিতরে ঢুকি। একটু একটু করে হাঁটতে হাঁটতে আমরা গ্রামের ভিতরে ঢুকে গেলাম এবং গ্রামের ভিতরে ঢোকার পরে আমরা আমাদের বাড়িতে গেলাম। বিশ্বাস করবেন না ভাই, আমাদের এত সুন্দর বাড়ি, চোখে দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ছোট ছোট 2টা টিনের ঘর আছে, রয়েছে গরু পালন করার জন্য আরেকটা ঘর, রসাই ঘর সহ শুরু করে বড় ঘরও রয়েছে। এত সুন্দর ঘর বাড়ি ছেড়ে আমরা নানুর বাড়িতে এভাবে কুকুরের মতো জীবনযাপন করছি, যা ভাবতেই না অবাক লাগে। একবার যে আমি আমার আব্বারে বললাম 2টা বেজে গেছে, আমার আব্বা বলে 2টা বেজে গেছে, চল আমরা গ্রাম থেকে চলে যাই। তখন কাঁঠালের সিজন ছিল, আমের সিজন ছিল। আমার আব্বা কিছু আম কাঁঠাল পারলো, ওগুলা ব্যাগে ঢুকাইলো এবং ব্যাগে ঢুকানোর পরে গ্রাম থেকে বেরিয়ে যাবে। আমি আমার আব্বারে বললাম যে আব্বা আমি যাব না। আমার আব্বা আমাকে বলে কি বলিস, যাবি না মানে তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি বললাম আব্বা, এই গ্রামে যদি আমরা শ্বেতাঙ্গপরীর কাছে মরেও যাই এতেও কোনো দুঃখ নাই, কারণ নানু বাড়িতে গেলে মামারে অত্যাচার, মামির অত্যাচার, নানা নানির অত্যাচার আর সহ্য হয় না। প্রয়োজনে ওই শ্বেতাঙ্গপরীর হাতে মরে যাব, তারপরেও আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আমার আব্বা বলে সত্যি কি তোর মাথা খারাপ হয়ে গেছে? এগুলো কি বলছিস তুই কি বুঝিস না এখানে থাকলে তুই নির্ঘাত মারা যাবি, নিশ্চিত তুই মারা যাবি, এটা তুই কি বলতেছিস? আমি বললাম আব্বা মরে গেলে যাব, কিন্তু এই গ্রাম ছেড়ে আমি যাব না, আমি এই গ্রামে থাকবো।
আমার আব্বা একটা পর্যায়ে আমার উপরে রেগেই গেল এবং রেগে মেগে আমাকে বলল, তুই গ্রাম থেকে আমার সাথে যাবি নাকি যাবি না? তোর জন্য আমি নিজেও মৃত্যুবরণ করতে পারবো না, কারণ তুই ছাড়াও আমার আরও একটা ছেলে আর আরও 2টা মেয়ে আছে। আব্বা আমাকে টানাটানি করতে শুরু করলো, আমি বের হচ্ছি না। একটা পর্যায়ে আব্বা আমাকে জোর জবস্তি করে এই গ্রাম থেকে বের করে নিয়ে আসলো এবং নানু বাড়িতে আমি তখন আসার পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ঘরে আসার পর আমার আব্বা তখন আমার আম্মাকে বলে, আমি আর কখনোই ইয়াসিনকে নিয়ে আমি আর গ্রামে যাব না। আমার মা বলে, কেন, কি হয়েছে? আব্বা বলে, ইয়াসিন এমন পাগলামি করতে শুরু করেছে যা শুনলে রীতিমতো তুমিও ভয় পেয়ে যাবে। আমার আম্মা তখন বলল যে কি করেছে আমার ছেলে? আব্বা বলে, ও গ্রামের ভিতরে ঢুকে গ্রাম থেকে আসবে না, ওই গ্রামে থেকে যাবে। আমার মা তখন চোখগুলো বড় বড় করে রক্তবর্ণ করে আমার দিকে তাকিয়ে বলে, কি বলিস ইয়াসিন, তোর আব্বা যা বলে তা কি সত্য? আমি বললাম, হ্যাঁ মা, তা সম্পূর্ণই সত্য। আমার মা তখন আমাকে বলে, কেন তুই এই গ্রাম থেকে চলে আসবি না কেন? তুই কি জানিস না ওই গ্রামটা শ্বেতাঙ্গপরীর দখলে? শ্বেতাঙ্গপরী ওই গ্রামটা দখল করে নিয়েছে। ওই গ্রামে কোনো মানুষ থাকতে পারে না। ওই গ্রামে কোনো মানুষ থাকলে ঘাড় মটকিয়ে তাকে মেরে ফেলবে, ভয় দেখিয়ে তাকে মেরে ফেলবে। এটা কি তুই জানিস না? এরপরেও তুই গ্রামে থাকতে চাইলি কেন? আমি তখন আমার মাকে বললাম, আমাদের এত বড় বাড়ি, এত বড় ঘর, আমাদের এত সুন্দর পরিবেশ, এই সব কিছু ছেড়ে কেন নানুর বাড়িতে আগাছার মতো পড়ে থাকবো? তুমি কি আমাকে বলতে পারো? নানু, নানা, মামারা কত খারাপ ব্যবহার করে আমাদের সাথে। আমরা কেন এখানে থাকবো? আমাদের এখানে থাকার কোনোই প্রয়োজন নাই। আমাদের নিজেদের বাড়ি আছে, আমরা থাকতে হয় আমাদের নিজেদের বাড়িতেই থাকবো। আমার মা তখন আমাকে জড়িয়ে ধরে বলে, ইয়াসিন এমন কোনো কথা বলিস না আর এমন কোনো কাজ করিস না যেটা করলে পরে আমি তোকে আর বাঁচাতে পারবো না। তুই জানিস না শ্বেতাঙ্গপরী কথাটা মারাত্মক। যারা শ্বেতাঙ্গপরীর চেহারা একবার দেখেছে তারাই দুনিয়াতে আর বেঁচে থাকে নাই। এই ভুল আর তুই করবি না। মা আমাকে বুঝালো, বাবা আমাকে বুঝালো, কিন্তু তাদের ওই বুঝ কোনোভাবেই আমার মাথায় আসলো না। আমার স্বপ্ন যে একদিন না একদিন আমি আমাদের গ্রামে যাবই এবং আমাদের গ্রামে আমি নতুন করে আবার বসবাস করতে শুরু করব। কি এই শ্বেতাঙ্গপরী, যাকে আমি আজ পর্যন্ত দেখি নাই, শুধু মায়ের মুখে, বাবার মুখে অথবা গ্রামের অন্য মানুষের মুখে এই শ্বেতাঙ্গপরীর গল্প শুনেছিলাম। আমি যদি মরেও যাই তাতেও আমার কোনো দুঃখ নাই, তবে আমার গ্রামকে আমি শ্বেতাঙ্গপরীর হাত থেকে রক্ষা করব। আমি নানুবাড়িতে যে মসজিদে নামাজ পড়তাম সেই মসজিদের ইমামের সাথে আমি শ্বেতাঙ্গপরী সম্বন্ধে কথা বলি। মসজিদের ইমাম সাহেব আমাকে বলে, গ্রামের 10 জনে যদি বলে শ্বেতাঙ্গপরী ভয়ঙ্কর, আসলে এই পরী ভয়ঙ্কর। আমি কখনো দেখি নাই, তবে অনেক মানুষের মুখে শুনেছিলাম এই পরীর অত্যাচারে গ্রামে কোনো মানুষ বসবাস করতে পারে না, গ্রামে কোনো মানুষ থাকতে পারে না। যে একবার শ্বেতাঙ্গপরীকে দেখেছে সে অন্য কিছুই যাই হোক জ্বরে জ্বরে অল্প দিনের ভিতরে কবর দেশে চলে গেছে। এই কথাগুলো শুনতে শুনতে আমার ভিতরে না কোনো ভয় কাজ করে না। এরকম করতে করতে একদিন হলো কি, আমার নানু বাড়িতে যাত্রাপালার একটা অনুষ্ঠান হবে। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। সে সময়তে ছিল না এমন ইন্টারনেট, ছিল না হাতে ডিজিটাল ফোন এবং ছিল না এত উন্নত প্রযুক্তি। তখন বেশিরভাগই আড্ডাবাজি করা হতো। গ্রামগঞ্জে তখন পালা গানের আসর বসত, যাত্রার আসর বসত এবং নাট্যমঞ্চ তৈরি করা হতো। বিনোদনের একমাত্র মাধ্যম ছিল রেডিও। অনেক বড় একটা রেডিও, তাও আবার ব্যাটারিতে চলতো। ব্যাটারি চালিত রেডিওতে আমরা রাতভর জিনবুত বা বিভিন্ন ধরনের গল্প শুনতাম। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। রেডিওর একটা অনুষ্ঠান শোনার জন্য গ্রামের সব মানুষগুলো বটবৃক্ষের নিচে এসে বসতো। সবাই গোল করে বসতো আর মাঝখানে রেডিওটা লাগানো হতো। রেডিওতে ছায়াছবির গান দিত আর ওই ছায়াছবির গান শুনতো আর মানুষ মাথা নাড়িয়ে নাড়িয়ে সারা দিনের ক্লান্ততা ভুলে যেত। এমন করে আমি তখন নানু বাড়িতে থাকি এবং একটা সময় নানু বাড়িতে পালা গানের আসর বসে। ওই রাতটা ছিল একেবারে চন্দ্রিমা একটা রাত। মনে হলো যেন চাঁদের আলোটা দিনের মতো করেই প্রখরভাবে আলো দিচ্ছিল। সূর্যের আলোর মতোই বিশাল করে আলো চড়াচ্ছিল। মাথার উপর ইয়া বড় একটা চাঁদ। বটগাছের নিচে তখন পালা গান আর যাত্রা গানের আসর বসলো। গ্রামের সব মানুষগুলোর জন্য তখন ছিল ঈদের দিন। তারা ঈদের সময় মনে করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে শীতের ওই রাতে কম্বল মুড়ে দিয়ে পালা গানের আসর দেখার জন্য সবাই তখন বটবৃক্ষের নিচে উপস্থিত হলো। হঠাৎ করে আমার মনে হলো, আজকেই তো সময়, আজকেই তো সুযোগ, আর আজকেই আমি যেভাবেই হোক আমাদের গ্রামে যাব। আমাদের গ্রামে ওই শ্বেতাঙ্গপরীর সরাসরি আমি হব। এই শ্বেতাঙ্গপরীকে আমি দেখব। এই শ্বেতাঙ্গপরী কেন আমার গ্রামের মানুষগুলোকে গ্রাম থেকে এভাবে উচ্ছেদ করে দিল, আমি এটা দেখার জন্য শ্বেতাঙ্গপরীর কাছে যাব।
এইরকম একটা চিন্তা ভাবনা পরিকল্পনা ওই সময়টাতে আমার মাথায় খেলে বসে। আমার মাথায় যখন এই জিনিসটা খেলে বসে, আমি তখন আস্তে আস্তে করে আমার নানু বাড়ির ওই গ্রাম থেকে একটু একটু করে বার হতে শুরু হই। মাকে, বাবাকে, নানা নানিকে, মামাদের চোখ ফাঁকি দিয়ে হাতে একটা 3 ব্যাটারির টর্চ লাইট নিয়ে আমি আস্তে আস্তে করে পালাগানের আসর থেকে সটকে যাই। এবং পালাগানের আসর থেকে সটকিয়ে গ্রামের ওই পথ ধরে আমি হাঁটতে হাঁটতে আমি যেতে শুরু করে আমাদের ওই নিজস্ব গ্রামে, যে গ্রামে আমার জন্ম হয়েছে, আমি যে গ্রামের সন্তান। একটু একটু করে গ্রামের পথে হাঁটতেছি, আর বুকের ভিতরে কেমন জানি লাগামহীন ভয় কাজ করতেছে। এক অজানা ভয়ের মধ্যেও আমি তখন আমাদের গ্রামের পথে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে আমাদের গ্রামের খুব কাছাকাছি চলে আসছি। ওই মুহূর্তটাতে আমাদের গ্রামটা দেখা যাচ্ছে, অনেক দূরে আমাদের গ্রামটা দেখা যাচ্ছে। চাঁদের আলোতে পুরো গ্রামটা যেন ঝলমল ঝলমল করছে। বুকের ভিতরে একটু ভয় আর অনেকটা সাহস নিয়ে আমি চিন্তা করলাম, গ্রামের ভিতরে ঢুকবো নাকি এখান থেকেই ফিরে যাব। একবার ভাবতেছি এরকম সুযোগ তো আর পাবো না। এই যে এই সুযোগটা আমি আজকে পেয়েছি, পালাগানের আর যাত্রাগানের আসর দেখার নাম করে ঘরের বাইরে থাকার যে একটা সুযোগ আমি পেয়েছি, এই সুযোগটা আর আমি পাবো না। আজকেই তো সুযোগ, আর আজকেই আমি গ্রামের ভিতরে ঢুকবো। আর এই গ্রামে এমন কোন পিশাচ আছে, এমন কোন শ্বেতাঙ্গ পরী আছে, যে শ্বেতাঙ্গ পরীর কারণে আমার গ্রামটা পুরো জনশূন্য হয়ে গেল। আমি এটা দেখব। এই ভয়টাকে বুকের ভিতর লালন করেও আমি আস্তে আস্তে করে 1 পা 2 পা করে সামনের দিকে হাঁটতে শুরু করি। একটু একটু করে সামনের দিকে যাচ্ছি এবং যেতে যেতে একটা পর্যায়ে আমি ঠিক আমাদের গ্রামের কাছাকাছি পৌঁছে যাই। তখন আমার কাছে যেটা মনে হলো, গ্রামের ভিতরে মনে হয় যেন আমি অদৃশ্য কিছু একটা জিনিস উপলব্ধি করতে পারতেছি। আকাশে ইয়া বড় একটা চাঁদ, আর চাঁদের আলোতে যখন চাঁদের আলো গ্রামের ভিতরে পড়তে শুরু হলো, হিমেল বাতাসে শুকনো পাতাগুলো গাছ থেকে মরমর করে মাটিতে পড়তে থাকে। আর ভয়ে তখন পুরো শরীর আঁতকে ওঠে। একবার ভাবতেছি না জানি নিঃশ্বাস এখানেই থেমে যায়। ভয় ভীতিকে জয় করেও আস্তে 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 করে আমি গ্রামের ভিতরে ঢুকতে থাকি। 1 পা 2 পা 3 পা করে সামনের দিকে যেতে যেতে প্রথমেই মনু মুন্সির বাড়ির কাছাকাছি যাই। মনু মুন্সির বাড়িটা হচ্ছে আমাদের গ্রামে ঢোকার প্রথম বাড়ি। মনু মুন্সির বাড়িতে ঢোকার পরেই আমার কাছে মনে হলো যে মনু মুন্সির বাড়ির ভিতরে মনে হয় কেউ আছে। আমার কাছে মনে হলো যে মনু মুন্সির বাড়ির ভিতরে মনে হয় কেউ আছে। মনু মুন্সির বাড়ির ভিতরে কে জানি কথা বলতেছে, ঘরের ভিতরে কথা বলতেছে, এবং মনে হলো যে ঘরের ভিতরে হারিকেনও জ্বলতেছে। এরকমটা মনে হওয়ার পরে আমার কাছে তখন মনে হলো নাকি মনু মুন্সি কাউকে না বলে গোপনে গোপনে বাড়িতে আসছে। মনু মুন্সি কি কাউকে না বলে গোপনে গোপনে বাড়িতে আসছে? এটা গ্রামের আর অন্য কোনো লোকেরা জানে না? এমনও তো হতে পারে যে মনু মুন্সি গ্রামে আসছে এবং সে গ্রামেই থাকে, আর অন্য বাড়ির ফসলাদি যা আছে সবই মনু মুন্সি একাই ভোগ করে। হয়তো গ্রামের শ্বেতাঙ্গপুরীর কোনো ছোঁয়াই নেই। মনু মুন্সি সম্ভবত গ্রামে চলে আসছে এবং তিনি এই গ্রামে আছে। আমি তখন আস্তে আস্তে করে মনু মুন্সির বাড়ির দিকে হাঁটতে শুরু করি। উঠানের মাঝখানে গিয়ে ডাক দিলাম, মনু কাকা, ও মনু কাকা, বাড়িতে আছেন? 1 বার 2 বার 3 বার করে ডাক দিলাম, কিন্তু মনু মুন্সির ঘর থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। মনু মুন্সির ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। একবার ভাবছি আর একটু কি ভিতরে যাব, আবার ভাবতেছি যদি উনি ঘরেই থাকবে তাহলে শব্দ করছে না কেন? কিছুটা মনে হচ্ছে যেন ঘরের ভিতরে কেউ হাঁটাহাঁটি করছে। আমি তখন ভাবলাম মনু মুন্সি হয়তো আমার কণ্ঠস্বর শুনে লুকিয়ে গেছে। মনু মুন্সি হয়তো আমার কণ্ঠ শুনে আমার সামনে আসতে চায় না। তিনি হয়তো ভেবেছে হয়তো আমি গ্রামে আসছি, এবং আমি যদি ওনাকে দেখে ফেলি তাহলে হয়তো আমি গ্রামের সবাইকে জানাই দিব গোপনে গোপনে মনু মুন্সি এই গ্রামে আছে, আর এইটা আমাদেরকে জানায় না। এই ভয়ে সম্ভবত মনু মুন্সি কথা বলে না। একটু একটু করে জানালার কাছে গেলাম এবং তখন আমি জানালাটা ধাক্কাতে শুরু করলাম। 1টা 2টা 3টা ধাক্কা দেওয়ার পরেও ভিতর থেকে কেউ জানালা খোলে না। তবে ভিতরে আমি ফুসুর 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 কথা বলার শব্দ পাচ্ছিলাম। মনে হয় যেন ভিতরে কেউ কথা বলতেছে। কথা বলার স্পষ্ট শব্দ আমার কানে আসতেছে, কিন্তু জানালা কেউ খোলে না। 1টা 2টা 3টা ডাক দিলাম, মনু কাকা, ও মনু কাকা, জানালা খোলেন, আমি ইয়াসিন। কিন্তু জানালা আর খোলে না। না খোলার পর আমি ভাবলাম যে যাক, উনি যেহেতু জানালা খোলেই না, আমি আর ওনার জানালাতে ধাক্কাধাক্কি করব না।
আমি বাড়ির দিকে যাই। এই কথা বলে আমি মনুমুন্সির এখান থেকে আস্তে আস্তে করে পিছনের দিকে চলে আসলাম। পিছনের দিকে আসার পরে আমি আমাদের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাড়ির দিকে 1 পা 2 পা 3 পা করে বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাড়িটা ছিল আমাদের পুরো গ্রামের মাঝখানে। গ্রামের মাঝখানে ছিল আমাদের বাড়িটা এবং চারপাশে অনেকগুলো বাড়িঘরে ছিল। আমাদের গ্রামে যেতে হলে 1টা 2টা 3টা করে বাড়ি পার হয়ে যেতে হয়। কিন্তু ভাই আপনি বিশ্বাস করবেন, আমার কাছে মনে হয় সে সময়ে প্রতিটা বাড়ির মধ্যেই মনে হয় মানুষ আছে। আমি মনে হয় যেন উপলব্ধি করতেছি প্রতিটা বাড়ির মধ্যেই কেউ না কেউ কথা বলতেছে, কারো কথার কোনো শব্দ পাচ্ছি, হাঁটার শব্দ পাচ্ছি। আমি তখন শিওর হয়ে গেলাম যে না, গ্রামে মনে হয় সবাই আছে, শুধু আমরা থাকি না। যেহেতু আমার নানু বাড়ি এই গ্রাম থেকে অনেক দূরে, মনে হয় আমরাই শুধু গ্রামে আসি না, বাকিরা সবাই গোপনে গোপনে গ্রামে এসে গ্রামে থাকতেছে। আমার আব্বা আম্মা আসলেই তো বোকা, তারা তো বুঝে না। এরকম করতে 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 আমি সম্পূর্ণভাবে আমাদের বাড়ির কাছে গেলাম। আমাদের বাড়ির উঠানে গেলাম এবং বাড়ির উঠানে যাওয়ার পরে আমি দেখলাম আমার আব্বা আমাদের ঘরের দরজার মধ্যে বসে আছে। বাবাকে দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, নানার বাড়িতে এত বড় গানের উৎসব, সবাই এই নিয়ে ব্যস্ত, আর আমিও দেখলাম আমার বাবা সেই গানের উৎসবেই বসে আছে। তাহলে আমার বাবা এই জায়গায় কেন? তাহলে কি আমি আসার আগেই আমার বাবা আমাদের বাড়িতে চলে আসছে? এটা ভেবে আমি ভাবলাম যে কি করা যায়, আমি কি যাব নাকি এখান থেকেই ফিরে যাব? যদি বাড়ির ভিতরে যাই বাবা আমাকে দেখে ফেলে। আবার ভাবতেছিলাম বাবা নিজেই আমাকে দুপুরবেলা এইভাবে ভয় দেখে আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আমাদের বাড়ি থেকে আমাকে নিয়ে চলে গেল। আরে রাতের বেলায় চারদিকে এরকম অন্ধকারাচ্ছন্ন, আমার বাবা এত গভীর রাতে, অন্ধকার রাতে, এরকম মধ্যরাতে এখানে কেন আসলো? এই জায়গায় কেন আসলো? পালাগানের আসরে না থেকে, পালাগান না শুনে আমার আব্বা এই জায়গায় কেন? আমি তখন আর বাড়ির দিকে ঢুকলাম না। আমার ভিতরে কিছুটা ভয়ও কাজ করে। আবার এই যে গ্রামের সমস্ত মানুষগুলোকে দেখতে পাচ্ছি বা প্রতিটা ঘরেই মানুষের কথাবার্তা শুনতে পাচ্ছি, এই ভেবে আবার একটু সাহসও কাজ করে। অনেকটা বাড়ি থেকে চলে আসলো, আমাদের বাড়ির পিছ হয়ে অনেকটা চলে আসলাম। আসার পরেই না হঠাৎ করে মনে হলো, কিরে এত রাতের বেলায় বাড়ির ভিতর তো আব্বা থাকার কথা না, আব্বা কোত্থেকে আসবে? আর আমি তো আসছি, আব্বা তো আসলে আমার আগে আসার কথা না। আর যদি সাইকেল নিয়েও আসে, আমি যেভাবে বিলের পাট দিয়ে আসছি, বাবা সাইকেল নিয়ে যদি মেইন রাস্তা দিয়েও আসে, তাহলেই তো আমার আগে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাহলে এটা কে? তাহলে আমাদের বাড়ির সামনে যে বসে আছে ঘরের দরজায়, এই লোকটা কে? আদৌ কি এটা আমার আব্বা নাকি অন্য কেউ? এইটা মনে করেই মনুমুন্সির বাড়ির কাছাকাছি থেকে আমি আবারও ফিরে গেলাম বাড়ির দিকে। আবারও বাড়ির দিকে ফিরে গেলাম যে আসলেই কি এটা আমার আব্বা বসেছিল নাকি অন্য কেউ বসে আছে। বাড়ির দিকে ফিরে গেলাম এবং 1 পা 2 পা করে বাড়ির কাছাকাছি গেলাম। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ খেয়াল করে দেখলাম ঘরের দরজায় চেয়ারটা ঠিকই আছে, কিন্তু আর মানুষটা নাই। যেখানে আমি নিজে আমার আব্বাকে দেখলাম, আমার আব্বা ওখানে বসে আছে, এখন দেখি যে আব্বার ওখানে নাই এবং কেউই নেই, বাড়ি পুরো ফাঁকা। এবার আমি আস্তে আস্তে করে উঠান পর্যন্ত গেলাম। উঠানে গিয়ে আব্বাকে ডাক দিলাম, আব্বা, ও আব্বা, আব্বা। কয়েকবার ডাক দিলাম পরে আমার আব্বা কোনো শব্দ করে না। ঘরের ভিতরেও মনে হলো কেউ নেই। তাহলে আমি দেখলাম কাকে? ভাবলাম আমার আবার আব্বা কি আমাকে দেখে অন্যদিকে চলে গেল? তখনও কিন্তু মনের ভিতরে এই জিনিসটা আসে না যে আমার আব্বা তো এই জায়গায় আসার প্রশ্নই আসে না। ভিতরে তেমন কোনো ভয়ও কাজ করে না, তার কারণ হচ্ছে আশেপাশে প্রতিটা বাড়িতেই গুনগুন গুনগুন করে কথা বলার শব্দ শুনতে পাচ্ছি। মনে হলো যেন প্রতিটা বাড়িতেই মানুষ আছে, তাহলে এতটা ভয় কাজ করার তো কোনো কারণ নেই, আর ভয়ও আমার লাগে না। আব্বাকে অনেকটা ডাক দিলাম, ডাকাডাকি করলাম, কিন্তু কেউই কোনো শব্দ করলো না। এবং শব্দ না করার পরে আমি সে জায়গা থেকে পিছু হাঁটতে শুরু করলাম। ওখান থেকে আস্তে আস্তে করে পিছনের দিকে আসলাম এবং আস্তে 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 গনুমুন্সির বাড়ির কাছাকাছি চলে আসলাম। এবার গনুমুন্সির বাড়ির কাছে এসে দেখি গনুমুন্সি ঘরের দরজায় বসে আছে। গনুমুন্সি ঘরের দরজায় বসে থেকে ওনাকে দেখার পরে আমার মনে হয় যে দুনিয়ার সমস্ত সাহস আমার বুকের ভিতরে আসছে। এতক্ষণ পর্যন্ত যদিও একটু একটু ভয় কাজ করতেছিল, একটু একটু ভয় লাগতেছিল, কিন্তু গনুমুন্সিকে দেখার পরে আমার সমস্ত ভয় কেটে গেল। সমস্ত ভয়কে জয় করে আমি তখন গনুমুন্সির সামনে গেলাম। চুপচাপ নীরব হয়ে চেয়ারের মধ্যে গনুমুন্সি বসে আছে। আমি বললাম, গনু কাকা, ও গনু কাকা। আমার দিকে তাকিয়ে বলল, কি? আমি বললাম, আপনাকে এতবার ধরে ডাকলাম,
আপনি একটাবার আমার দিকে তাকালেন না? আপনার ঘরের দরজায় এসে ডাকলাম, আপনার জানালায় এসে ডাকলাম, আপনি জানালাও খুললেন না, দরজাও খুললেন না। কি ব্যাপার বলেন তো? আপনি দরজা জানালা খুললেন না কেন? আর এত রাতের বেলা এখানে বসে আছেন কেন? আমার আব্বাকে আমি বাড়িতে দেখলাম। আমার আব্বা কি মাঝে মাঝে রাতের বেলা এই গ্রামে আসে? আর আপনারা কতদিন ধরে এই গ্রামে থাকেন? উনি তখন আমার সাথে কোনো কথা বলে না। আমি বললাম, দেখেন আপনি ভয় পাইয়েন না, আমি কারো কাছে জানাবো না, আমি কারো কাছে বলবো না যে আমি আপনাকে এখানে দেখেছি। এটা আপনি বিশ্বাস করেন, আমি কাউকেই জানাবো না। তাও আপনি আমার কাছে সত্যি কথা বলেন, এটা কি আপনি? কথা বলেন। 2-3টা বার কথা বলার পরে ঘনমুন্সি কোনো কিছু না বলে ঘরের ভিতর ঢুকে দরজাটা আটকিয়ে দিল। ঘরের ভিতর ঢুকে দরজা আটকিয়ে দেওয়ার পরে আমি একটু অবাক হয়ে গেলাম। রাতও অনেক গভীর হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে না, চলেই যাই, অনেক তো দেখলাম। এবং এই রাতে গ্রামে যতটুকু দেখলাম, এই সমস্ত কিছুই আমি আমার বাড়িতে গিয়ে আমার মাকে বলবো এবং আমার মামাদেরকে বলবো যে আমাদের গ্রামে গোপনে গোপনে রাতের বেলা এসে মানুষরা থাকে, আর আমার আব্বা আম্মা শুধু শুধু এখানে পড়ে আছে। এভাবে গরুমুন্সির বাড়ি থেকে বেরোলাম। গরুমুন্সির বাড়ি থেকে বের হওয়ার পরে আমি যেই রাস্তা ধরে হাঁটতেছি, 1 পা 2 পা 3 পা করে সামনের দিকে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় রাস্তাই শেষ হয় না। আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাব, কিন্তু গ্রামের ওই রাস্তায় আমি শেষ করতে পারি না। আমি হাঁটতে 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 অনেকক্ষণ পর্যন্ত হাঁটলাম, কিন্তু হাঁটার ওই রাস্তা আমার আর শেষ হয় না। যখন হাঁটার রাস্তা শেষ হচ্ছে না এবং আমি এরকমভাবে তখন ভয় পেয়ে গেলাম। এই পার আমার মনে প্রচণ্ড রকমের ভয় কাজ করতে শুরু করে। আসলে আমার সাথে কি হলো? এরপরে আমি দিলাম দৌড়, এবং দৌড়াতে 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 একটা পর্যায়ে আসার পরে আমার আর কোনো স্মৃতিশক্তি মনে নাই, আমার আর কোনো কিছু মনে নেই। আমি ওই জায়গার মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি, এবং জ্ঞান হারিয়ে ফেলার পর আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন দেখতে পাই আমি আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে সময় তখন প্রায় দুপুরের কাছাকাছি এরকম একটা সময় আমি আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রামে একটা মসজিদের বারান্দায় শুয়ে আছি। আমার যখন জ্ঞান ফিরে আসলো, সবাই আমাকে বলল, তোমার আব্বার নাম কি? আমি তখন আমার আব্বার নাম বললাম, এবং আব্বার নাম বলার পরে তারা তখন আমার নানু বাড়িতে আমার আব্বা আম্মাকে খবর দিল। বিকেলের কাছাকাছি আমার আব্বা আম্মা তখন এই গ্রামের মধ্যে আসার পরে তারা দেখলো যে আমি মসজিদের বারান্দায় বসে আছি। গ্রামের মানুষ আমাকে খাবার দিল, দুপুরবেলা খাবার খাইলাম। খাওয়ার পরে মসজিদের বারান্দার মধ্যে বসে আছি। আমার আব্বা আমাকে দেখেই গালাগালি করতে শুরু করলো, গালমন্দ করতে শুরু করলো। আমি আব্বার দিকে তাকিয়ে বলতেছি, কিরে, আমি না আব্বাকে দেখলাম যে আব্বু অমুক জায়গায় বসে আছে, আব্বু ওই জায়গায় বসে আছে, আমি তো নিজেই দেখলাম। আমি তখন আমার মায়ের বললাম, মা, আমার সাথে আব্বা এরকম খারাপ ব্যবহার করে, আর আব্বা গোপনে গোপনে না আমাদের গ্রামে আসে। আমার আব্বা বলে, চুপ কর হতচ্ছাড়া, তুই কোনো কথাই বলবি না। আমার আব্বা তখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, কি হয়েছে বলেন তো? ইমাম সাহেব বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ছি। ফজরটা পড়ার পরে আমার চোখে একটু ঘুম আসছে। মসজিদের বারান্দায় আমি ঘুমিয়ে পড়ছিলাম। মসজিদের বারান্দায় ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্নে দেখলাম, আপনি তো এই গ্রামের মধ্যে একটা ছেলে আটকা পড়ছে, গ্রামের ভিতরে একটা ছেলে আটকা পড়ছে, এবং এই ছেলেটা বাঁচার জন্য প্রচুর পরিমাণে সাহায্য চাচ্ছে আমার কাছে। আমাকে বাঁচান বলে সাহায্য চাচ্ছে, এবং এরকমভাবে যখন সাহায্য চাচ্ছে, একটা পর্যায়ে আমার ঘুমটা ভেঙে গেল। সকালে আমি বাচ্চাদেরকে না পড়িয়ে আমার গ্রামের 8-10 জনকে আমি বিষয়টা জানালাম, এবং জানানোর পরে গ্রামের সবাই মিলে তখন একসাথে আপনাদের ওই গ্রামের ভিতরে ঢুকলাম, এবং গ্রামে ঢুকার পথেই দেখলাম এই ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ওখান থেকে আমরা ধরাধরি করে আনলাম। এরপরে গ্রামের ভিতরে ঢুকলাম, গ্রামের ভিতরে আমরা আর কাউকে পাই নাই, এবং এই ছেলেটা আনার পরে তার চোখে মুখে পানি দিয়ে তাকে মোটামুটি ঠিক করলাম। এখন জানতে পারলাম এটা আপনার সন্তান। আমার আব্বা তখন আমাকে বলে, ইয়াসিন, তুমি এই গ্রামে গিয়েছিলা কেন? আমি তখন কোনো কথাই বলি না। আমার আব্বা বলে যে, ইয়াসিন, এই গ্রামে কেন গেছিলা? সত্য করে বলো বাবার কাছে। আমি আমার আব্বাকে কোনো কথার জবাব দিই না। আমার আব্বা তখন ইমাম সাহেবকে বললো, দেখেন ইমাম সাহেব, আসরের আজান একটু পরে দিয়ে দিবে, সন্ধ্যার আগে আগে আমরা এখান থেকে চলে যেতে চাই, আমি আমার ছেলেকে নিয়ে যাই যদি আপনি অনুমতি দেন। ওই ইমাম সাহেব তখন বললো যে, আপনার সন্তান আপনি নিয়ে যাবেন, আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে? ঠিক আছে, আপনার ছেলেকে আপনি নিয়ে যান। এরপরে আমার বাবা তখন আমাকে নিয়ে বাড়ির পথে একটা রিক্সা যোগে রওনা দিল। রিক্সার মধ্যে আমার আব্বা আমাকে বসে বসে খুব গালাগালি করছে, তুই কেন আসলি, কী কারণে আসলি, সেদিন দুপুরবেলা একবার তুই এই গ্রাম থেকে যাস না,
আমি তোকে এত অনুরোধ করলাম, এতভাবে বললাম যে এই গ্রামে থাকা যাবে না, আমাদের এই গ্রামটা সাধারণ কোনো গ্রাম না, এটি একটা পিশাচের গ্রাম। এত করে বলার পরও তুই আমার কোনো কথাই শুনলি না, আমার কোনো কথাই মানলি না। তুই গ্রামে থাকবি আর গ্রামে থেকেই গেলি। তুই আমার কলঙ্কিত সন্তান, তুই আমার কুলাঙ্গার সন্তান। এরকম করে বাবা আমাকে গালমন্দ করে এবং বাবার ওই গালমন্দ খেয়ে না আমি নানুবাড়ি পর্যন্ত আসি। আসার পরে ওই রাতের বেলা আমি তখন মাকে ঘটনাগুলো খুলে বলি যে মা, এমন এমন ঘটনা ঘটেছে আমার সাথে। বলার পরে মায়ের চোখ তখন কপালে উঠে যায়। মা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আল্লাহর অশেষ রহমতে আমি তোকে ফিরে পেয়েছি। তোর আসলে বেঁচে থাকার কোনো কথাই ছিল না। তুই কি একটাবার এটা ভাবলি না, যেখানে তোর নানু বাড়িতে এত বড় গানের একটা আসর, সবাই যাত্রা গান বাউল গানের সাথে নাচানাচি করতেছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে, এইরকম একটা মুহূর্তে আনন্দ ফুর্তি বাদ দিয়ে তোর বাবা দিনের বেলায় যে গ্রামে যায় না, দিনের বেলায় যে গ্রামে যেতে ভয় পায়, সেই গ্রামে তোর বাবা রাতের বেলায় কেন যাবে? এটা কি তোর মাথায় একটাবারও আসলো না? আমি বললাম না মা, আমার মাথায় সত্যি সত্যি এটা আসে নাই। কেন, এটা কি কারণে হলো, আমি এর কোনো ব্যাখ্যা বা কোনো উত্তর খুঁজে পেলাম না মা। আমার মা তখন আমাকে বলে, বাবা রে, আল্লাহ হয়তো তোকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ হয়তো তোকে বাঁচিয়েছে, এই কারণে আমি তোকে ফিরে পেয়েছি। তা না হলে বাবা আমি তোকে ফিরে পেতাম না, রীতিমতো আমি তোকে ফিরে পেতাম না। সম্পূর্ণ আল্লাহর অশেষ রহমতে আমি আমার সন্তানকে, আমার কলিজার টুকরেকে আমি ফিরে পাইছি। এটা বলে আম্মা তখন কান্নাকাটি করতে শুরু করে। রাত পেরিয়ে সকাল হয়ে গেল এবং সকাল হওয়ার পরে আমি নিশ্চিতভাবে পরিকল্পনা করলাম আমি জীবনে আর কখনোই কোনো দিন আমাদের এই গ্রামে যাব না, আমাদের ওই গ্রামে যাব না। এবং যেই ভয় আমি পেয়েছি, এই ভয় আমার জীবন থেকে কোনোভাবেই কাটবে না। আমি এই গ্রামে আর যাব না, যাবই না, ঠিক এরকম একটা পরিকল্পনা করে বসি। এরপরে আবার নানু বাড়িতে থাকতে শুরু করি। আমার আব্বা এখানে সেখানে বর্গা বাগা জমি করে, ওই জমিতে আব্বার সাথে ছোট ভাইয়ের সাথে, এবং আমার মাও গিয়ে মাঝে মাঝে আমাদের জমিতে কাজ করে। ওভাবেই তখন আমার সময়গুলো কাটতেছে। জমি জমাতে কাজ টাজ করতেছি এবং ফসলাদি হচ্ছে, ফসলাদি আব্বা বিক্রি করতেছে, বাজার সাজার করতেছে, কৃষিকাজের সাথে সম্পূর্ণভাবে জড়িত আছি। এইভাবেই তখন আমার সময়গুলো কাটে। এরভাবে প্রায় 2 থেকে 3 বছরের মতো কেটে যায়। এই 2-3 বছরে আমি আমাদের গ্রামে এতটাই ভয় পাইছি, আমি আর কোনোদিন আমাদের গ্রামে যাই নাই। এর মাঝে আমার বাবা একবার না 2বার আমার ছোটো ভাইকে নিয়ে গেছিল, কিন্তু আমি আর গেলাম না। এভাবে 2-3 বছর কেটে যাওয়ার পরে একদিন দুপুরবেলা আমি, বাবা, আমার ছোট ভাই আমরা কাজ করতেছি। তো কাজ করতেছি আমি কিন্তু সকালে খেয়ে আসছিলাম। সকালে আমি পান্তা আর মাছ খেয়ে আসছি। আমার বাবা আর ছোটো ভাই তেমন কিছু খায় নাই। দুপুর তখন প্রায় 1টা বেজে গেছে। আমার আব্বা বলে, ইয়াসিন কাজ বন্ধ কর, চল আগে খেয়ে আসি। আমি আব্বারে বললাম যে আব্বা, আমি তো পান্তা আর মাছ ভাজি খেয়ে আসছি, আমার পেটে খিদা নাই, আপনি আর ছোটো ভাই গিয়া ভাত খান। আমার আব্বা আর ছোটো ভাই গিয়া তখন ভাত খাইলো। খাওয়ার পরে আমার খাবারটা রেখে দিল। আমার খাবারটা রেখে দিয়ে আব্বা তখন আবার এসে কাজ করতেছে আর বলতেছে, ইয়াসিন তোর খাবার রেখে আসছি, তোর খাবার তুই গিয়ে খেয়ে আয়। তা আমার খাবার খিদা লাগে না। আমার খিদা না লাগার কারণে আমি আব্বারে বললাম যে আব্বা, আমার তো খিদা লাগে নাই, অ্যান্ড খিদা লাগলে পরে আমি খাবো, এখন খাবো না। তাই আব্বার সাথে আমি আবারও মাঠে কাজ করতেছি। এমন একটা সময় আমি খেয়াল করে দেখলাম যে আমাদের খাবারটা যেখানে রেখেছিল, টিফিন বাটিটা যেখানে রাখা, ওইখানে একটা লোক বসে আছে। মধ্যবয়স্কর থেকে আরেকটু বেশি বয়স, এরকম একটা লোক ওই জায়গার মধ্যে বসে আছে। লোকটাকে ওখানে বসে থাকতে দেখে আমার আব্বা তখন আমারে বলে, ইয়াসিন আমাদের খাবার দাবারগুলো নিয়ে যাবে, কোত্থেকে এখন পাগল আসছে দেখ ওইখানে, তাড়াতাড়ি খাইয়া বাটি টেটিগুলা এখানে নিয়ে আয়। আমার আব্বা বলে, বাটিগুলো সব এখানে নিয়ে আয়, তুই খেয়ে আয়, ওই কোত্থেকে এখন পাগল আসছে, এটা আমার আব্বা বলতেছে। তো বলার পর আমি তখন চিন্তা করলাম যে আসলেই তো কোনো এক পাগল এসে ওখানে বসে আছে, সে তো আমাদের খাবার দাবার খেয়ে ফেলবে অথবা আমাদের বাটি বুটি সব নিয়ে যাবে। আমি তখন আস্তে আস্তে করে কাজ বন্ধ করে পানিতে হাত পা ধুয়ে আমি ওইদিকে রওনা দিলাম, মানে গাছের নিচে রওনা দিলাম। একটা আম গাছ আছে অনেক বড়, আম গাছের নিচে তখন খাবার রাখা, আমি ওইখানে গেছি। যাওয়ার পরে দেখলাম যাকে দূর থেকে আমার কাছে পাগল মনে হলো, সে আসলে কোনো পাগল না, একজন ভালো মানুষ, মুখ ভর্তি দাড়ি, মাথার মধ্যে টুপি, একটা ছোট্ট লাঠি হাতে এবং পরিসজ্জিত কাপড়, মানে জামা কাপড়গুলো খুব পরিষ্কার। লোকটাকে দেখে ভালোই লাগলো। আমি তাকে সালাম দিলাম, তিনি প্রতি উত্তরে আমাকে সালামের উত্তর দিল। আমি তখন বললাম, আপনাকে তো ঠিক চিনলাম না। উনি আমার বলে, আমারে চিনবা না? আমি বললাম, আপনি কোথাও যাচ্ছেন? বলে, হ্যাঁ এক জায়গায় যাচ্ছিলাম, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছিল, এই জন্য ভাবলাম এখানে বসে একটু বিশ্রাম করি। আমি বললাম, ও আচ্ছা ঠিক আছে। এমন করে খাবারগুলো তখন আমি মিলতেছি, ভাবতেছিলাম যেখানে খাবো নাকি আব্বার ওইখানে নিয়ে চলে যাব। তো রোদ তো প্রচণ্ড, এখানে তো ধরেন আম গাছের নিচে একটু ছায়া আছে, অতটা রোদ নেই, বাট বাবার যেখানে কাজ করে ওখানে তো প্রচণ্ড রোদ।
এই রোদের মধ্যে বসে তো খেতে পারবো না, আর এই বেটা এখানে বসে আছে, সেও যাচ্ছে না, তার সামনে আমি কেমনে বা খাই। এরপর আমি খাবারগুলো নামাইলাম। নামানোর পরে দেখলাম লোকটা অন্যদিকে তাকিয়ে আছে, আমার খাবারের দিকে তাকায় না। নিজের ভিতরে একটু অনুশোচনা জাগলো। আর খাবারও অনেক ছিল, ভাত, মাছ, ডাল, ভর্তা, মোটামুটি ভালোই খাবার ছিল। ভাবলাম লোকটাকে বলি খাওয়ার জন্য, যদি খাই তো খাইলো, না খাইলে নাই। পরে আমি লোকটারে বললাম যে কাকা আপনি কোন গ্রামে যাবেন? পরে বলে বাবা বিন গ্রামে যাব, অনেক দূরের গ্রামে। আমি বললাম তো এখন তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, আপনি তো মনে হয় কিছু খান নাই, আমার সাথে এক মুঠ খাবেন? পরে আমারে বলে না বাজান তুমিই খাও। আমি বললাম না খান না, সমস্যা নেই, অনেক খাবারই আছে, আমার আব্বার ছোটো ভাইয়া খেয়ে চলে গেছে, এরা খেয়ে চলে যাওয়ার পরেও পাতিলার মধ্যে অনেক খাবার আছে, আপনি খাইলেও থাকবে, সমস্যা নেই, আমার সাথে বইসা 2টা ডাল ভাত খেয়ে নেন। তে আমারে বলে তুমি খাওয়াইবা আমারে? আমি বললাম হ্যাঁ খাওয়াবো। তো এই কথা বলার পরে বললো ঠিক আছে, তুমি যদি বলো খাবার খাইতে যদি বলো, তা না হলে তো আমি না খেয়ে যাবো না, আমি খাবো। তো ওই আম গাছের পিছনেই একটা ডোবার মতো আছে না, পানি জমা আছে, উনি ওইখানে গিয়ে হাত ধুয়ে আসলো। হাত ধুয়ে এসে আমার সাথে খেতে বসলো। আমি খাবার দিলাম, উনিও খাচ্ছে, আমিও খাচ্ছি, দুজনে মোটামুটি ভরপেট খাবার খাইলাম। খাবার খাওয়ার পরে উনি তখন এখানে দোয়া পড়লো, দোয়া পরে মুনাজাত দিল। আমার কাছে ভালোই লাগলো। আমি মনে হলো যেন মনে হয় আমি একজন হুজুরকে ভাত খাওয়াইলাম, একজন হুজুর খাবার খেয়ে মুনাজাত দিয়ে আমার জন্য দোয়া করতেছে। উনি দোয়া করতেছে মুনাজাত দিয়ে, এবং আমি একটা পর্যায়ে বললাম যে কাকা আপনি কোন গ্রামে যাবেন? তার দিয়ে চলে যান, কারণ বিকেল হয়ে যাচ্ছে, আপনি বললেন বিন গ্রাম, অনেক দূরের গ্রাম, তা চলে যান। উনি আমাকে বলে বাবা তুমি একটু বসো, তুমি যে আমারে খাওয়াইলা, আমার কাছে বিনিময়ে তুমি কিছু চাইবা না? এইটা বলার পর আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এই পর্যন্ত তো এরকম শুনি নাই যে ওনাকে খাওয়াইলে কিছু চাইতে হবে। আমি বললাম না, আমি আপনার কাছে কী চাইবো, ভাত পড়েছিল, তরকারি পড়েছিল, আপনি খাইছেন, আমিও খাইছি, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই। উনি তখন আমার বলতেছে যে না, আমি কারো খাবারই এইভাবে খাই না, আমার নাম হানু পাগলা, আমি হানু পাগলা কারো খাবার এমনি খাই না, কেউ যদি আমার খাবার খাওয়ায় তাহলে আমি সেই খাবারের প্রতিদান তাকে দিয়ে দিই। আমি বললাম আপনার নাম হানু পাগলা, কিন্তু আপনাকে দেখে তো পাগল মনে হয় না, আপনাকে দেখে মনে হয় আপনি সজ্জিত সমাজ্জিত কোনো একটা মানুষ, কিন্তু আপনি পাগল হলেন কী করে? উনি বলে না, 10 গ্রামের মানুষ আমাকে হানু পাগলা নামেই চিনে, আমাকে হানু পাগলা বলেই ডাকে। আমি জানি না তারা কেন আমাকে হানু পাগলা ডাকে, আমার নাম হানিফ, আর ওরা আমাকে হানু পাগলা বলে ডাকে। তুমি আমার কাছে একটা জিনিস চাও, তুমি আমাকে খাওয়াইছো, এই খাওয়ানোর বিনিময় হলেও আমি তোমার একটা উপকার করতে চাই। আমি জানি না কেন যেন আমার ভিতর তখন হঠাৎ করে এই কথাটা চলে আসলো। আমি বললাম আমি নানু বাড়িতে অনেক কষ্টে আছি, আমার নানার বাড়িতে আমি অনেক কষ্টে আছি, আমার মামারা, আমার নানা নানিরা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার আব্বার সাথে, আমার সাথে, আমার ছোট ভাই বোনদের সাথে। আমাদের নিজেদের একটা গ্রাম আছে, আমাদের গ্রামটা অনেক সজ্জিত সুন্দর একটা গ্রাম, কিন্তু কোনো এক অদৃশ্য শ্বেতাঙ্গ পরীর কারণে আমরা সেই গ্রামে ঢুকতে পারি না। আমি সেই গ্রামে যেতে চাই, যদি আপনি পারেন আমাদের গ্রামটা আমাকে ফিরিয়ে দেন। এটা বলার পরেই হানু পাগলা তখন একটা মুচকি হাসি দিল। আমারে বলে আজকে হচ্ছে সোমবার, আমি শুক্রবারে 10টা বাজে এই জায়গার মধ্যে আসব, তুমি আমার সাথে আসবা, আমি তোমারে নিয়ে তোমাদের গ্রামে যাব। তা আমি বললাম যে সত্যি সত্যি যাবেন নাকি? বলে হ যাব। তাইলে আমি আজকে উঠি। এটা বলে লোকটা তখন হাঁটতে হাঁটতে চলে গেল। কথাটাতে আমি আর তেমন কোনো গুরুত্ব দিলাম না। শুক্রবার 10টা বাজে উনি আসবে, এটা আমাকে বলল সকালবেলা। তো আমি তার কথাটাতে গুরুত্ব দিলাম না। আইসা আব্বারে বললাম, আব্বা আমার বলে ধুরু বেটা রাখতো, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, তোর কাজ তুই কর। তাই আমি কাজ করতেছি, ওইটাতে আমি আর কোনো গুরুত্ব দিলাম না, মূল্য দিলাম না। এমন করতে করতে শুক্রবার চলে আসছে। এখন শুক্রবার যে আসছে তখনও কিন্তু আমার মাথায় এই জিনিসটা নাই, আজকে তো শুক্রবার, এই লোকটা তো বলেছিল যে শুক্রবারে সকাল 10টা বাজে আসবে, এটা কিন্তু আমার আর মনে নেই। শুক্রবারে তখন আমি করলাম কি, আমার আব্বার সরিষা খেতে কাজ করতেছিলাম, বাড়ির পাশে সরিষা বিনছে, ওখানে কাজ করি। 10টা 12 কি 14 বাজে এই সময় আনুমানিক আর কি, আমার ছোটো ভাই আমার ডাকতেছে, ইয়াসিন ভাই আপনার কাছে এক লোক আসছে। তা আমার কাছে এক লোক আসছে, কে আসছে? পরে আমি আস্তে আস্তে করে ওই জমি থেকে উঠে আসি। আসার পর আমি দেখলাম যে ওই লোক হানু পাগলা, পাঞ্জাবি পরে আসছে, টুপি পরা, একদম শরীরে আতর মাখা। আমারে বলে কি ব্যাপারে ইয়াসিন, তোমার এটা আমি বললাম 10টা বাজে আসবো, তোমার ওই গ্রামে যাব, তুমি যে রেডি হও নাই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমি বললাম কি বলেন আপনি সত্যি সত্যি আইছেন? উনি বলে আরে সত্যি সত্যি কি আবার, আমি তো আসছি, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো, তোমাকে কথা দিয়েছিলাম, তোমাকে দেওয়া কথা আমি রেখেছি, চলো তোমাদের গ্রামে যাব।
এ লোকের কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, উনি এভাবে কীভাবে সম্ভব। আমি তখন বললাম যে ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি বাড়িতে বইলে আসি। এই কথা বলে বাড়ির দিকে যাচ্ছি। আমার ছোটো ভাই কিন্তু এই লোকের সাথে আমাকে পরিচয় করাই দিয়ে কথাবার্তা বলতে দেখা আমার ছোটো ভাই কিন্তু চলে গেছে। বাড়ির দিকে যাইতে তো হঠাৎ মনে হলো যে আরে আমি যে বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে যদি আমি বলি আমি আমাদের গ্রামে যাব, ওই হানু পাগলার সাথে আমাকে নিয়ে যাবে, তাহলে তো আমার মা রাগ করবে আর আমার আব্বা আমাকে যেতেও দিবে না। না, আমি বাড়িতে না জানাইয়া এই হানু পাগলার সাথে আমাদের গ্রামে যাব। যেহেতু আজ থেকে বহু বছর আগে একটা অঘটন আমার সাথে ঘটেছে, ইতিমধ্যে তো অনেকগুলো বছর কেটেও গেছে। এবার আমি হানু পাগলারে নিয়ে আস্তে আস্তে করে বললাম যে ঠিক আছে চলেন। হাত মুখ ধুয়ে লুঙ্গি আর গেঞ্জি পরা অবস্থায় আমি তখন আমাদের গ্রামের পথে হাঁটতে শুরু করলাম। খানিকটা সামনে যাওয়ার পরে একটা রিক্সা নিলাম, এবং রিক্সা নেওয়ার পর আমার কাছে কিন্তু কোনো টাকা নাই। ওই গ্রামের কাছাকাছি গেলাম পরে ওই হানু পাগলা তার পকেট থেকে বের করে রিক্সা ভাড়া দিল। তো উনি রিক্সা ভাড়া দেওয়ার পর আমার বলে, এটা কি তোমাদের গ্রাম? আমি বললাম হ্যাঁ, এটাই আমাদের গ্রাম। তখন কিন্তু চারদিকে আস্তে আস্তে করে জোহরের আজান দিচ্ছে, জুমার নামাজের আজান দিচ্ছে। তো যাওয়ার পরে গ্রামের ভিতরে ঢুকছি, ওনারে নিয়ে গ্রামের ভিতরে ঢুকছি। একেবারে শুনশান নীরবতা গ্রাম, বাতাস, প্রচণ্ড রকমের বাতাস, বাতাসে গাছপালাগুলো ভেঙে ফেলার মতো অবস্থা। গ্রামের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে তিনি আমাকে বলে, তোমাদের গ্রামে কি কোনো মসজিদ নাই? কোনো মসজিদ আছে? আমি বললাম হ্যাঁ, আমাদের গ্রামে একটা মসজিদ আছে, কিন্তু বহু বছর ওই মসজিদে কেউ নামাজ পড়ে না। উনি তখন আমাকে নিয়ে ওই মসজিদের কাছাকাছি গেল। মসজিদের কাছাকাছি গেছে, যাওয়ার পরে আমারে বললো উজু করো। তখন জুমার নামাজের সময়। আমি বললাম আমি তো গোসল করি নাই, জুমার নামাজ পড়তে হলে তো গোসল করা লাগে, আমি তো গোসল করি নাই। উনি আমার বলে গোসল করতে হবে না, তুমি উজু করো। আমি তখন উজু করছি। উজু করার পরে উনি আমার নিয়ে একদম মসজিদটা ভেঙে গেছে, ময়লা কাঠদমার অবস্থার মধ্যেও একটা জায়গায় উনি গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া আমার বলে, আমি তখন নামাজ পড়বে এখানে, কিন্তু দুইজনকে দিয়ে তো আর জামাত হবে না, আরেকজন লোক লাগবে। আমি বললাম আরেকজন লোক আপনি কই পাবেন? এই গ্রামে আরেকজন লোক আসবে না, এই গ্রামে আরেকজন লোক কেউই আসবে না, এই গ্রামে কোনো মানুষ আসে না, এই গ্রামে কোনো মানুষ থাকে না। আপনি যদি নামাজ পড়তে আমরা দুজনেই পড়তে পারি, আশেপাশের কাউরে আপনি এই গ্রামে পাবেন বলে আমার কাছে মনে হয় না। উনি আমার দিকে তাকিয়ে বলে, এত ভেঙে পড়তেছো কেন? কাউকে না কাউকে পাওয়া যাবে, বসো। কিছুক্ষণ পরে আমি মনে হলো যেন উনি কাউকে ডাকতেছে, মানে মনে হলো যেন উনি কাউকে ডাকতেছে, এরকম একটা জিনিস আমি বুঝলাম। খানিক বাদে দেখলাম একটা লোক পাঞ্জাবি পরা অবস্থায় মসজিদের দিকে আসতেছে। আমার ভিতরে কিন্তু ভয় লাগে না যে হানু পাগলা আমার সাথে আছে, এইটা কি? এই লোকটারে কিন্তু এর আগে আমি আর কখনোই দেখি নাই। পাঞ্জাবি পরা অবস্থায়, অনেকটা লম্বা, সুন্দর চেহারা। এই লোকটা আসার পরেই হানু পাগলা তখন আমারে বলল যে তুমি আকামত দাও। আমি আকামত দিলাম। দুজনে মিলে তখন ওনার পিছনে দাঁড়ালাম, দাঁড়ায় নামাজ আদায় করলাম। নামাজটা আদায় করার পরে, নামাজ শেষ হওয়ার পরে সুন্নত পড়লাম। সুন্নত পড়ার পরে যে লোকটা আমাদের সাথে দাঁড়িয়েছিল তিনি আমার সাথে হ্যান্ডশেক করলো, এবং হানু পাগলার সাথেও হ্যান্ডশেক করলো। হ্যান্ডশেক করে লোকটা তখন হাঁটতে হাঁটতে চলে গেল। এই লোকটা চলে যাওয়ার পরে হানু পাগলা তখন আমাকে বলল, লোকটা তো চলে গেল, এই লোকটাকে তুমি চিনো? আমি বললাম যে না, চিনি না। হানু পাগলা আমাকে বলে, এটাই তোমাদের শ্বেতাঙ্গপুরীর আত্মীয়। আমি বললাম শ্বেতাঙ্গপুরীর আত্মীয়? উনি তখন হাসি দিয়ে বলে, ভয় পাইও না, চলো তোমাদের বাড়িতে যাই। মসজিদ থেকে বের হয়ে আমি তখন আমাদের বাড়ির পথে যেতে শুরু করলাম। বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পরে উনি তখন আমাদের বাড়িটার, মানে আমাদের যে বাড়ি, আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, এবং পুকুর পাড়ে একটা বিল আছে, একটা বিলের মতো জায়গা আছে। ওই বিলের ভিতর থেকে না ভাই কেমন জানি ভয়ঙ্কর রকম বাঘের গর্জনের শব্দ শোনা যাচ্ছে। মানে আমাদের বাড়ির পাশে বিল আছে, বিলের পাড়ে। সময়টা তখন প্রায় আনুমানিক ঘড়ির সময় 2টার কাছাকাছি, রাত 2টা। ভয়ঙ্কর রকমের হুঙ্কারের শব্দ শোনা যাচ্ছে আপনার পুকুরের ওই পারে। আমি তখন হানু পাগলার দিকে তাকিয়ে আছি, উনি বড় বড় চক্কর ওই দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কাকা কোনো সমস্যা? আমরা কি চলে যাব? উনি বলে, চলে যাওয়ার জন্য তো এখানে আসি নাই। আমি বললাম, তাইলে ওইদিকে এরকম শব্দ শোনা যাচ্ছে, কিসের শব্দ? উনি বলে, তুমি এখানে থাকো, আমি আসি। আমি বললাম, না, আমি এখানে একা একা থাকতে পারবো না, আমার ভয় লাগে। উনি তখন বলতেছে, ভয় লাগে, থাকতে পারবো না? আমি বললাম যে না, আমি এখানে একা একা দাঁড়িয়ে থাকতে পারবো না, আমার ভয় লাগে। ওইদিকে ভয়ঙ্কর রকমের শব্দ শোনা যাচ্ছে, আপনি আমাকে বাড়িতে দিয়ে আসেন, আমি চলে যাই। আমি আর ওইদিকে সামনের দিকে এক পাও যেতে চাই না, আমার ভয়ে হাত পা কাঁপাকাঁপি করতেছে, আমি যাবো না ওইদিকে। হানু পাগলা আমাকে বলতেছে, তো ভয় পাচ্ছ কেন? এত ভয় পাইলে হবে? আমি বললাম, সত্যি সত্যি আমার অনেক ভয় লাগতেছে।
আপনি মেহেরবানি করে আমাকে আমার বাড়িতে দিয়ে আসেন, আমি আমার বাড়িতে চলে যাই, আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমি আর এক পাও সামনে যেতে চাই না। উনি তখন বললো, তুমি আমার দিকে তাকাও, ভয় পেও না, আমার দিকে তাকাও। ওনার দিকে তাকাইলাম, উনি তখন একটা হাসি দিয়ে আমাকে বলল, তুমি চলে যাও, আজকে তুমি চলে যাবা, আর কালকে তোমার বাবা মাকে নিয়ে এই সময় তুমি বাড়িতে আসবা। আমি বললাম যে আমার আব্বা আম্মা জীবনও এই গ্রামে আসবে না, আমার আব্বা আম্মা ভুলেও আসবে না, আমি বলেও কোনো লাভ নেই, আমার আব্বা আম্মা আসবে না। উনি বলে, তুমি বলবা, তুমি বললে ওরা আসবে, তুমি আজকে চলে যাও। আমি বললাম, আপনি আমাকে তাহলে গ্রাম থেকে বের করে দেন। মানে আমার কথা হচ্ছে, কোনোভাবেই যদি উনি আমাকে একবার গ্রাম থেকে বের করে দেয় তাহলে আর কোনো কথা নাই, একবার যদি আমাকে গ্রাম থেকে বের করে দেয় আমি আর এই গ্রামে ঢুকবো না। তো এই বলার পর উনি তখন হাঁটতে হাঁটতে আমাকে গ্রামটা পার করে দিল। গ্রামটা পার করে দেওয়ার পর আমি একটা দৌড় দিলাম ভাই, একটা দৌড় দেওয়া কোনো রকম মেন রোডে আইসা, মানে মেন রাস্তায় আইসা আমি হাঁপাইতে হাঁপাইতে বলতেছি, আল্লাহ আমার জীবন দিছে, আমি একটা নতুন জীবন পাইছি, আমি নিশ্চিত নির্ঘাত মৃত্যুর হাত থেকে ফিরে আসছি, আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে ফিরে আনছে, আমি একটা নতুন জীবন পাইছি। এই কথা বইলা বইলা আমি ওখানেই কান্না করে দিই, ওই জায়গার মধ্যেই কান্না করে দিই, এবং কান্না করতেছি কান্না করতে করতে বিকেল হয়ে যায়। তখন বাড়িতে যাই, কারণ আমার কাছে টাকা ছিল না, রিক্সা পাই না, হাইটে হেঁটে গেছি। বাড়িতে যাওয়ার পর আব্বা মা আমারে বলে, কই গেছিলি? আমি আর ভয়ে তাদেরকে বলি না, কারণ ভয়ে বলি না এই কারণে, বললে তো আমার আবার বকাঝকা করবে, আমার গায়ে হাত তুলবে যে তুই আমাদের কথা শুনলি না, আমাদের কথা মানলি না, আবারও তুই ওই গ্রামে কেন গেলি। এই কারণে আমি আমার আব্বা আম্মারে কোনো কিছু বলি নাই, না বইলা বাড়ির মধ্যে পড়ে আছে। আর যত কিছু আমার সাথে হানু পাগলা করেছে বা যা যা ঘটেছে আমি সব কিছু ভুলে গেছি, সব কিছু ভুলে আব্বা আম্মার সাথে আসি। এভাবে প্রায় সপ্তাহ 15 দিনের মতো কেটে যায়। 15 দিন কেটে যায়। 15 দিন কেটে যাওয়ার পরে আমার আব্বা একদিন গ্রামে যাবে, আমারে বলে যে, ইয়াসিন চল, আমি গ্রামে যাব, তোরে নিয়ে যাব। আমি বললাম, না আব্বা, আমি যাব না, আমি গ্রামে যাব না, আমার ভয় লাগে, তুমি যাও। আমার আব্বা তখন আমার ছোটো বাইরে নিয়ে একদিন সকালবেলা গ্রামে গেল। গ্রামে যাওয়ার পরে দুপুরবেলা আমার আব্বা আমাদের গ্রাম থেকে ফিরে এসে আমার আম্মাকে বলতেছে, আর ইয়াসিনের মা খবর শুনছুনি, আমাদের গ্রামে তো সবাই ফিরে আসছে। আমার আম্মা বলে, বলেন কি আপনি, আমাদের গ্রামে সবাই ফিরে আসছে, এটা কেমন কথা? আমার আব্বা বলে, হ আমি সত্যি কথাই বলতেছি, আমাদের গ্রামে সবাই ফিরে আসছে, এখন আমাদের গ্রামে সবাই থাকতেছে, তুমি চলো। আমার আম্মা বলে, এরকম কথা তো শুনি নাই, যে গ্রামে ভুলেও কোনো মানুষ থাকে না, ভুলেও কোনো মানুষ যায় না, ওই গ্রামে সবাই নতুন করে চলে আসছে, এটা আপনি কি বলেন? আমার আব্বা বলে, আমি নিজের চোখে দেখে আসছি, এই পাড়ায় ও পাড়ায়, এই বাড়ি ও বাড়ির সব মানুষটা ওইখানে আছে, তুমি চলো। আমার আম্মা বলে, তাইলে আজকে আর রাত করে যাব না, কালকে সকালে যাব। রাত পেরিয়ে পরে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর আমি তখনও কিন্তু আমার আব্বা আম্মাকে বলি না যে আমি হানু পাগলা নামের এক পাগলার ওই গ্রামে রেখে আসছি, বা ওই পাগলা আমার এই গ্রামে নিয়ে গেছে। পরের দিন সকালবেলা আনুমানিক 6টা কি 7টা বাজে আমার আব্বা আম্মা তখন বিটিংপত্র, কাপড় চোপড় সব কিছু নিয়ে আমার ছোটো 2 বোনেরে আর আমারে নিয়ে তখন রওনা দিছে বাড়ির দিকে, মানে ওই গ্রামের দিকে। আমিও তখন গ্রামের দিকে যাচ্ছি। গ্রামে ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম যে গ্রামের সব মানুষ, আস্তে আস্তে করে গ্রামের প্রায় সব মানুষ, হাতে গোনা 2-1টা পরিবার ছাড়া প্রায় সব পরিবারের মানুষরাই গ্রামে ফিরে আসছে। সবাইকে দেখতে পেয়ে আমি তখন আনন্দে আত্মহারা হয়ে গেলাম। এবং এমন অবস্থা যে এই পরিবারের মানুষ ওই পরিবারে চিনে না, যেমন আমার গ্রামের মানুষটাই আমাকে চিনতে পারে না। বহু বৎসর ধরে এই গ্রাম পুরো জনশূন্য ছিল, বহু বৎসর ধরে এই গ্রামে কোনো মানুষ ছিল না, যার জন্য আর আমারও অনেকেই চিনতে পারে না। আস্তে আস্তে করে গ্রামের ভিতরে ঢুকলাম, আমাদের ঘরবাড়িগুলো ঠিক করলাম, এবং এরকম করতে করতে জানতে পারি গ্রামের ভিতরে যে মসজিদটা আছে ওই মসজিদে নাকি একজন দরবেশ থাকে, এবং ওই দরবেশে নাকি গ্রামের সমস্ত মানুষকে এখানে নিয়ে আসছে। একে একে ওই দরবেশে নাকি গ্রামের মানুষগুলোকে নিয়ে আসছে, 1-2 করে আসছে, এবং আসার পরে এই দরবেশের মাধ্যমে গ্রামের থেকে যে শ্বেতাঙ্গপুরী সমস্যা ছিল এটা দূর হয়ে গেছে। জোহরের আজান দিছে, সেই দরবেশকে দেখার জন্য আমি তখন মসজিদে গেলাম। ও ভাই, আপনারে কি বলবো, নামাজ আদায় করে পরে দেখলাম যে ইমাম সাহেবের ওই কাতারে ওই হানু পাগলা বসে আছে। আমি একজনকে বললাম, উনি কি দরবেশ? বলে, হ্যাঁ উনিই দরবেশ। হানু পাগলা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, হাসি দিয়ে বলল, ইয়াসিন এদিকে আসো। আমি ওনার কাছে গেলাম, পাশে বসলাম। বসার পর আমারে বলে, ভালো আছো? আমি বললাম, ভালো আছি। উনি বলে, এতদিন আসো নাই কেন? আমি তো বললাম তুমি গিয়ে পরের দিন তোমার আব্বা আমাকে নিয়ে আসো, তুমি আসলা না কেন? আমি বললাম, হুজুর আসলে আমার আব্বা আম্মা আসতে চাই নাই। উনি আমাকে বলে, মিথ্যা বলো, তুমি তো তোমার আব্বা আমাকে বলোই নাই। ভাই এটা যখন বলে আমার শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে যায়। উনি কীভাবে জানলো? তো
তো সবাই তো বলুন দরবেশ বুজুর্গ। তো এরপরে আমরা কোনো কিছু বললাম না, এবং কোনো কিছু না বলার পরে তখন আমরা আমাদের মতো করে আমি আমাদের বাড়িতে চলে আসছি। এবং এরকম করে করে শুধু ওই লোকটার আদলে, মানে ওই লোকটার জন্যই আমাদের গ্রাম থেকে সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে গেল। শ্বেতাঙ্গ ওই পরী আর কারোর সামনেই আসলো না, এবং শ্বেতাঙ্গ পরীর যে একটা ভয় ভীতি ছিল আমাদের গ্রামে, ওই পুরো ভয়টাই তখন জয় হয়ে গেল। শ্বেতাঙ্গ পরী আর কাউকে কোনো ভয় দেখাচ্ছে না, এবং গ্রামের সবাই যে এমনভাবে গ্রামে বসবাস করতেছে যেন আমাদের গ্রামে কোনো সমস্যাই ছিল না। রাতের বেলায় সবাই উঠানে একসাথে বসে আড্ডাবাজি করে, কেউ হচ্ছে আপনার পালা গান গায়, গানের আসর বসে, কেউ নাট্যমঞ্চ করে, এক একজন এক এক ধরনের কাজ করে। কিন্তু এতদিনে তো দ্বিধা দ্বন্দ্ব, এত সমস্যা ছিল এই গ্রামে, এটা কারো মাথায় নেই। এমন করে ওই গ্রামে আবার সবাই বসবাস করতে শুরু করি একত্রে গ্রামের সবাই বসবাস করতে শুরু করি। এবং এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। এবং সময়গুলো কাটতে গ্রামে যত মানুষ আছে, ওই হানু পাগলা তাদের মাঝে শুধু আমাকেই পছন্দ করে। হানু পাগলা আমাকেই ভালোবাসে, এবং সবার মাঝে উনি আমাকে একটু অন্যরকমভাবে দেখে। কিন্তু আজ পর্যন্ত আমরা কেউই জানি না যে হানু পাগলা কোত্থেকে আসছে, হানু পাগলার ঠিকানা কি, হানু পাগলার বাড়ি কই, হানু পাগলার পরিবার কে কে আছে, বা ওনার জন্মস্থান কোথায়, এগুলো কিন্তু আমরা কেউই জানি না। বাট উনি আমাদের সাথে এমনভাবে মিশে, এমনভাবে কথা বলে যেন উনি আমাদের পরম আত্মীয়। গ্রামের প্রতিটা মানুষের চোখের মনি এই হানু পাগলাকে প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে যে বাড়িতে একটা মুরগি জবাই হলেই 1 টুকরো মাংস হানু পাগলার জন্য রেখে দেবে। এবং উনি আমাদের মসজিদে ইমামতি করে, কোনো পরিশ্রম নেয় না, কোনো পারিশ্রমিক নেয় না, উনি নামাজ পড়ে। এরকমভাবেই সময়গুলো কাটতেছে। এখানে প্রায় আরও 3 থেকে 4 বৎসরের মতো কেটে গেল। ইতিমধ্যে আমার পরিবার আমাকে বিয়ে করালো, আমার আব্বা আম্মা আমাকে বিয়ে করালো, আমি বিয়ে করলাম, আমার ছোটো ভাইও বিয়ে করলো, এবং আমার যে 2টা বোন ছিল তাদেরও বিয়ে শাদী হয়ে গেল। এই 4-5 বৎসরের মাঝে মোটামুটি সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে গেল। এবং এরকম করে সময়গুলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে পার হইতেছে, এবং আমিও ওই গ্রামে পড়ে আছি। বিশ্বাস করেন, একটা সেকেন্ডের জন্য মনেই হয় না যে এই গ্রামটায় বহু বৎসর ধরে মানব শূন্য ছিল শ্বেতাঙ্গপুরের কোনো এক ভয়ে, এটা মনেই হয় না। একে একে সবাই তখন আফসোস করতে শুরু করে যে আরও আগে কেন এই গ্রামে আসলাম না, কেন গ্রাম থেকে পালিয়েছিলাম, আমাদের তো আরও আগেই চলে আসা দরকার ছিল। হানু পাগলার মতো একটা মানুষ যদি পেতাম তাহলে বহু আগেই তো গ্রামে ফিরে আসতাম, এমনটাই সবাই চিন্তা ভাবনা করতেছে। যাই হোক, এরকম করেই তখন সময়গুলো আস্তে আস্তে করে পাস হচ্ছে, বা সময়গুলো কাটতেছে। যে যার মতো করে আমরা আমাদের মতো করে এক একজন এক একভাবে ভালোভাবেই আমরা তখন গ্রামের সবাই আসি, ভালোভাবে আমরা সবাই গ্রামে আসি। এবং প্রত্যেকের মাঝে অনেক প্রেম ভালোবাসা, অনেক মায়া মহাব্বত, এমন করেই তখন সময়গুলো কাটতেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে প্রতিটা দিন প্রতিটা রাত কাটে। এবং কাটতে একটা পর্যায়ে প্রায় 8 থেকে 9 বৎসরের মতো কেটে যায়। এই 8-9 বছরে আমার ঘরে 3টা সন্তান হয়, এবং আমার যে 3টা সন্তান, আমার 3টা সন্তানে আমার ওয়াইফের পেটের মধ্যেই মারা যায়। হানু পাগলার কাছে পানি পড়া নেই, এটা নেই ওইটা নেই। হানু পাগলা শুধু একটা কথাই বলে, সৃষ্টিকর্তা নাকি আমার কপালে কোনো সন্তান লেখে নাই, আমি নাকি কোনো সন্তানের বাবা হতে পারবো না। আমার ছোটো ভাই বিয়ে করছে, আমার ছোটো ভাইয়ের বউয়ের ঘরে সন্তানাদি হয়েছে, পরিবারের যে ছোটো বোনেরা বিয়ে হয়েছে ওদের ঘরে সন্তানাদি হয়েছে, আমার ঘরে কোনো সন্তানাদি হলো না। এরকম করতে করতে একটা পর্যায়ে হানু পাগলা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। আমাদের গ্রামে থাকে, অনেকটা অসুস্থ হয়ে যায়। এবং প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যাওয়ার পরে সবাই বলে যে আপনার ঠিকানা কি, আপনি বলেন আপনার পরিবারে কে কে আছে, বা আপনি কোত্থেকে আসছেন, আমরা আপনার পরিবারের লোকজনদেরকে ডাকি, তারা আসুক, আপনার তো এখন অনেক অসুস্থ, আপনি ওদের সাথে চলে যান। তো হানু পাগলা বলে যে না, আমি কোথাও যাব না, তবে আমার শরীরটা অনেক খারাপ, আমি অনেক অসুস্থ, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যদি মারাও যাই তোমরা কেউ এই গ্রাম থেকে যেও না, আমি যদি মারাও যাই তোমরা কেউ এই গ্রাম থেকে যেও না। তোমরা যদি অদৃশ্য কোনো কিছুকে দেখতে পাও, তোমরা যদি মনে করো যে অদৃশ্য কেউ তোমাদেরকে বিরক্ত করতেছে, তোমরা যদি আবারও আগের মতো কোনো শ্বেতাঙ্গপুরীর আক্রমণে পড়ো, তোমরা গ্রামের সবাই দলবদ্ধভাবে গ্রামে থেকে যাবা। মনে রাখবা, আমি তোমাদের একটা কথা বলি, এই শ্বেতাঙ্গপুরী শুধু তোমাদের ভয় দেখাবে। গ্রামের কোনো মানুষের শরীরে শ্বেতাঙ্গপুরী একটা ফুলের টোকাও দেবে না, এবং এই শ্বেতাঙ্গপুরী সরাসরি কারো সামনেও আসবে না। হয়তো বহু দূর থেকে স্বপ্নের মধ্যে তোমাদেরকে ভয় দেখাবে, এভাবে ওভাবে তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু এটা মাথায় রেখো যে
এই শ্বেতাঙ্গ পরে কখনোই তোমাদের শরীর স্পর্শ করবে না এবং সরাসরি তোমাদেরকে কোনো ভয় দেখাবে না। আমি চলে যাওয়ার পরেও তোমরা কেউ এই গ্রাম থেকে যেও না, তোমরা সবাই এই গ্রামে থেকে যেও, সবাই এই গ্রামে থাকবা, তোমরা এই গ্রাম থেকে কেউ যেও না। তোমরা সবাই যদি একতাভাবে এই গ্রামে থাকো তবে এই গ্রামে কোনো অদৃশ্য কোনো কিছু ক্ষতি করতে পারবে না, তোমরা গ্রাম থেকে যেও না। বারবার এই আমাদের গ্রামের প্রতিটা মানুষকে উনি বুঝাইল, প্রতিটা মানুষের হাতে পায়ে ধরে একরকম অনুরোধ করলো, তোমরা কেউ গ্রাম থেকে যেও না, আমার মৃত্যুর পরেও তোমরা কেউ এই গ্রাম থেকে যেও না। এবং এমন করতে করতে একদিন শুক্রবারেই জুমার নামাজের পরেই হানু পাগলা এন্তেকাল করে। হানু পাগলা মারা যায় এবং হানু পাগলা মারা যাওয়ার পরে হানু পাগলা মারার আগেই বলে গেছে উনি মৃত্যু হবার 4 ঘন্টার মধ্যে ওনাকে যেন দাফন কাফন করা হয়। উনি বলে গেছে যে আমি মারা যাবার ঠিক 4 ঘন্টার মধ্যেই আমাকে মাটি দিয়ে দিবা, 4 ঘন্টার বেশি আমাকে মাটির উপরে রাইখো না, তা না হলে তোমরা আমার লাশ আর দাফন করতে পারবা না। তো উনি কোন উদ্যোগে বা কোন কথা এটা বললো ওটা আমরা জানি না। এবং এরপর যেটা হইলো যে আমরা হানু পাগলাকে দাফন করে ফেলি। তো হানু পাগলাকে আমরা যে মসজিদ আছে মসজিদের সামনেই মোটামুটি একটা অনেক বড় ফাঁকা জায়গা আছে, ওইটাই আমাদের কবরস্থান, ওখানেই সবাইকে কবরস্থ করা হয়। গ্রামে কেউ মারা গেলে ওই হানু পাগলাকে আমরা ওখানেই দাফন করি। এবং হানু পাগলা যেদিন মারা যায় সেদিন রাতটা ছিল আমাদের জন্য একটা কিয়ামতের রাত। সবাই শুধু আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ সকাল হয় না কেন, আল্লাহ সকাল কেন হয় না। সেই পুরোটা রাত আমাদের গ্রামের একটা মানুষ ঘুমোতে পারেনি। পুরোটা রাতে আমাদের গ্রামটা এমনভাবে ভারী হয়েছিল এবং বিভিন্ন ধরনের ভয়ঙ্কর প্রাণীর শব্দে প্রত্যেকটা মানুষ শুধু আল্লাহকে ডাকছে, প্রতিটা মানুষ শুধু আল্লাহকে ডাকছে যে আল্লাহ রক্ষা করো, হে আল্লাহ রক্ষা করো, হে আল্লাহ রক্ষা করো। প্রতিটা মানুষ শুধু আল্লাহকে ডাকছে। এবং এরকম করতে করতে একটা সময় সূর্য উদয় হয় এবং সূর্য উদয় হওয়ার পরে তখন গ্রামের সবাই একত্রিত হয়, সবাই মিলে বসে আলোচনা করে চিন্তা করে কি করা যায়। হানু পাগলা যতদিন ছিল ততদিন তো আমাদের গ্রামে কোনো সমস্যা ছিল না, আমরা সবাই ভালো ছিলাম। আজকে হানু পাগলা মারা গেল, আর হানু পাগলা মারা যাওয়াতে পুরো গ্রামের অবস্থা এমন হয়ে গেল। এখন আমরা কি করব? একজন আরেকজনকে বলে হানু পাগলা মৃত্যুর আগেই বলে গেছে আমরা যাতে সবাই একত্রিত থাকি, আর আমরা যদি সবাই একত্রিত থাকি তাহলে কোনো ধরনের খারাপ কোনো আত্মা বা জিন বা পরি আমাদের গ্রামের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা সবাই একত্রিত থাকব। এই বলে গ্রামের সবাই তখন এক সিদ্ধান্তে উপনীত হলো যে ওরা সবাই একসাথে থাকবে। শুধু এটা মুখের সিদ্ধান্তই রয়ে গেল, কেউ এটাতে আর ওভাবে কাজ করলো না। 1 দিন 2 দিন 3 দিন করে প্রতিটা রাতেই যখন এরকম হুঙ্কারের শব্দ শোনা যায়, ভয়ঙ্কর সাউন্ড পাওয়া যায়, 1 জন 2 জন 3 জন করে আস্তে আস্তে গ্রাম থেকে মানুষজন আবারও আগের মতো কমতে থাকে, আবারও মানুষ আগের মতো কমতে থাকে এবং টোটালি গ্রামে থেকে মানুষ কমে যায়, মানে টোটালি গ্রাম থেকে মানুষ একেবারেই কমে যায়। এবং যখন এইভাবে কমতে থাকে একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমাদের গ্রামে আর কোনো মানুষ থাকবে না, আগের মতো করে আমাদের গ্রামটা শূন্য হয়ে যাবে। আমি তখন প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা করে হানু পাগলার কবরের কাছে বসে কোরআন শরীফ পড়তাম। প্রতিদিন হানু পাগলার কবরের কাছে বসে কোরআন শরীফ পড়ি এবং হানু পাগলাকে দমে দমে ডাকতে থাকি, মনে মনে ডাকতে থাকি কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। বারবার হানু পাগলাকে এরকম করে ডাকতে থাকি, কিন্তু আমি আর হানু পাগলাকে দেখি না। উনি মারা গেল, ওনার কবরের কাছে বসে বসে আমি কোরআন তেলাওয়াত করি। এভাবে দীর্ঘ অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, জোহরের সময় আমি হানু পাগলার কবরের কাছে বসে কোরআন পড়তেছিলাম। আমার চোখে তখন প্রচুর পরিমাণের ঘুম, চোখের আমি মেলে থাকতে পারতেছিলাম না। দুপুরবেলা হঠাৎ করে হানু পাগলার কবরের পাশেই কোরআন মেলা অবস্থায় আমি ওখানেই ঘুমিয়ে পড়ি। কোরআন খোলা আছে এই অবস্থায় আমি সে জায়গায় ঘুমিয়ে পড়ি এবং ঘুমিয়ে পড়ার পরে আমি একটা অদৃশ্য সুন্দর রূপসী একটা নারীকে দেখতে পাই। দেখতে পাই বলতে তার চোখগুলো শুধু দেখতে পাই, তার চোখগুলো একেবারেই সাদা বর্ণের ছিল এবং তার পুরো শরীরের পুরোটা শরীর সাদা কাপড়ে ঢাকা। উনি আমাকে স্বপ্নে দেখাইলো হানু পাগলার কবরকে আমরা অসম্মান করতেছি, হানু পাগলার কবরকে আমরা অসম্মান করতেছি। আমরা হানু পাগলার কবরকে প্রপার সম্মান করার জন্য আমাকে বলল হানু পাগলার কবরটাকে প্রপার সম্মান করার জন্য আমরা হানু পাগলার কবরটাকে সম্মান করতেছি না, হানু পাগলার কবরের সম্মান করার জন্য রাতের বেলায় কবরের শিয়াল এসে ঘুমায়, হানু পাগলার কবরের শিয়াল এসে ঘুমায়। আমরা যেন কবরের যত্ন করি এবং কবরটার ঠিক সামনে ওই খোলা জায়গাটার মধ্যে আমরা যাতে একটা ঘর বানিয়ে দিই এবং সেই ঘরে আমরা যাতে কেউ না আসি এবং ঘরের ভিতর আমরা যাতে কোনো কাউকে ডিস্টার্ব না করি, এই ঘরের ভিতর যাতে না যায় একটা ঘর বানিয়ে দিই এবং সবসময় ঘরটা তালা মেরে রাখি, ঘরের ভিতর যাতে কেউ না যায়।
এই স্বপ্নটা দেখা মাত্রই আমার তখন ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আমাদের গ্রামের যেই অল্প কিছু মানুষ ছিল তাদের কাছে তখন বিষয়টা জানাইলাম যে এমন এমন ঘটনা। মুহূর্তের মধ্যে সবাই তখন সিদ্ধান্ত নিল যে আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের নিরীক্ষেই তারা কাজ করবে। একটা পর্যায়ে হানু পাগলার কবরটাকে তারা মাজারে রূপান্তরিত করলো। একটা চারপাশে ওয়াল করে দেওয়াল করে খুব সুন্দর করে মাজারের মতো করে ফেললো এবং মাজারের মতো করার পরে এই কবরের খানিকটা সামনে তারা একটা ছোট্ট ঘর বানাইলো। যেমনটি আমি স্বপ্নে দেখেছিলাম ঠিক তেমনটি করে একটা ছোট্ট ঘর বানালো এবং ঘর বানিয়ে এই ঘরটা টিন দিয়ে তৈরি করে ঘরের সামনে তারা তালা ঝুলিয়ে দিল। ঘরের সামনে তালা ঝুলিয়ে দিল। বিশ্বাস করেন এরপরে আমাদের গ্রামের সমস্যা ছিল একেবারে যে চলে গেল তা না। এরপর আমাদের গ্রামের সমস্যাটা আসে এবং গ্রামের সবাই মনে করে আমাদের গ্রামটা একটা ভৌতিক গ্রাম। আমাদের গ্রামটা একটা ভৌতিক গ্রাম এবং হানু পাগলার কবরের পাশে আমরা যে ঘরটা বানিয়েছি গ্রামের সবাই মনে করতো যে ওই ঘরের মধ্যেই শ্বেতাঙ্গ পরীটা থাকে। এটাই সবাই মনে করতো। রাত বিরাতে ওই ঘরের মধ্যে অলৌকিকভাবে আলো দেখতে পেত এবং ঘরের ভিতরে মানুষ থাকলে যেরকম একটা গুনগান হয় এরকম শব্দ নাকি অনেকেই পাইতো। তো সবাই তখন বলে আমাদের গ্রামের মেয়েদের সাথে অন্য গ্রামের ছেলেদের বিয়ে হয় না, আবার অন্য গ্রামের ছেলেদের সাথে আমাদের গ্রামের মেয়েদের বিয়ে হয় না, আমাদের সাথে বিন গ্রামের কেউ আত্মীয় স্বজন করে না, কারণ সবাই মনে করে আমাদের গ্রামটা একটা পরিত্যক্ত গ্রাম, একটা ভৌতিক গ্রাম। এই কারণে আমাদের গ্রামের সাথে কেউ আত্মীয় স্বজন বা এরকম কোনো কিছু করে না। এই করতে করতে আমাদের গ্রামটা একেবারে নিস্তেজ হয়ে যাওয়ার মতো। একটা পর্যায়ে আমাদের মসজিদের ইমাম যে ছিলেন, আমরা একজন নতুন ইমাম সাহেব রাখছিলাম। একদিন আমাদের গ্রামের ওই ইমাম সাহেব হঠাৎ করে সকালবেলা সমস্ত গ্রামবাসীকে ডেকে বলে আপনারা যে পরীর ঘরটা বানিয়েছিলেন ওই ঘরটা ভেঙে ফেলে। সবাই গ্রামের মানুষ তখন বলতেছে কী বলেন আপনি কি পাগল হয়ে গেলেন? এই ঘরটা বানানোর জন্য তো আমরা কিছুটা হলেও রক্ষা পাইতেছি। এই ঘর যদি ভেঙে ফেলি তাহলে তো এই গ্রামে আমরা কেউ বসবাস করতে পারবো না। হুজুর তখন বলে আমরা যার জন্য ঘর বানিয়েছি তিনি গতকালকে রাতে চলে গেছে এবং যাওয়ার সময় আমাকে স্বপ্নে এসে বলে গেছে এই ঘরটা যাতে ভেঙে ফেলি। এবং আমি তখন বললাম, সবাই তখন বলল এটা কী বলেন আপনি? হুজুর তখন একাই গিয়ে ঘরের দরজা খুলতে শুরু করে, তালাটা ভাঙতে শুরু করে। এক পর্যায়ে আমরা ঘরটা ভাঙলাম। বিশ্বাস করবেন না ভাই, আমি যদি আপনাকে ভিডিও করে রাখতাম বা যদি ওই সময় ভিডিও করার কোনো অপশন থাকতো তবে আপনাকে দেখাইতে পারতাম। ঘরের ভিতরটা এত সুন্দর ছিল, এত পরিপাটি ছিল, নামাজি ছিল ঘরের ভিতরে এবং মানে এত সুন্দর করে ঘরের ভিতরটা সাজানো যে দেখলেই না চোখ জুড়িয়ে যায়। বিভিন্ন ধরনের কাঁচা ফুল দিয়ে ঘরটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। অবাক বিষয় হলো যে ঘরে আমরা তালা ঝুলিয়ে রেখেছি, এই ঘরে তালা ঝুলিয়ে রেখেছি, চাবি আমাদের কাছে, সেই ঘরের ভিতরে এত সুন্দর আসবাবপত্র, এত জিনিসপত্র আসলো কোত্থেকে? একইভাবে আমাদের ওই ইমাম সাহেবকে স্বপ্নে দেখিয়ে শ্বেতাঙ্গপরী আমাদের গ্রাম থেকে সম্পূর্ণভাবে বিদায় নেয়। এরপর থেকে আমাদের গ্রামে আর কোনো সমস্যা হয়নি। আজও গ্রামে আমাদের ওই হানু পাগলার কবরটা আছে, যেটাকে আমরা মাজার বানিয়ে রেখেছিলাম। ওখানে আমরা অনেক সময় মিলাদ পড়াই, হুজুর ডাকি, কোরআন পড়াই, কিন্তু মাজারে বিভিন্ন ধরনের মাজারে যে ধরনের খারাপ কাজগুলো হয় এই ধরনের কোনো কিছু আমাদের মাজারে হয় না। আমরা গ্রামের সবাই মিলে মাজারটাকে আগলে রেখেছি। আমার বয়স বর্তমানে প্রায় 85 বছরের কাছাকাছি। আমি আপনার দাদারও বেশি বয়স হব। আমিও প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি। বেশিরভাগ সময় এই হানু পাগলার কবরের কাছে বসে থাকি। গ্রামে অনেক ছেলে ফেলে আসে, শহরে বন্দরে থাকে। ওদেরকে বলি আমার একা একা ভালো লাগে না, আমার বউও মারা গেল, কোনো সন্তানাদিও নাই, আমার সময় কাটানোর জন্য তোরা আমার কিছু দে। আমাদের গ্রামে ঢাকায় থাকে একটা পরিবার, ওই পরিবারের একটা মেয়ে আমাকে আপনার গল্পগুলো দিল। আমার একটা মোবাইল ফোন আছে, ওইখানে আমার নাতিরা, মানে আমার দূর সম্পর্কের মানে পাশের ঘরের নাতিরা আমার আপনাদের গল্পগুলো দিয়ে আমি শুনি, ভালো লাগে। তো সেখান থেকে আমি আমার নাতির কাছে কথাগুলো বললাম, যদি আমার নাতি আপনাকে বলে আপনি আমার কথাগুলো বলবেন। আর আপনি যদি পারেন একবার হলেও রংপুরে আমাদের ওই হানু পাগলার কবরটা বা মাজারটা দেখে জেনে আমি আপনাকে ফুল ঠিকানা দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই ইয়াসিন হোসেনের জীবনের এই শ্বাসরুদ্ধকর ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্পটা শোনার জন্য, যেটা রীতিমতো আমার শরীরে ভয় ধরে দিয়েছে। গল্পের প্রথম দিকটা তো আমি পানি খেয়ে কোনোরকম রেকর্ড করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে ইয়াসিনের এই জীবনের গল্প, যেখানে হানু পাগলা জড়িত আছে? সম্পূর্ণ গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড
আসসালামু আলাইকুম।